আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। আজকে আমাদের কাজ ক্ষমতা শক্তির তৃতীয় লেকচার। প্রথম দুইটা লেকচার আমরা মোটামুটি কাজের বেসিক ধারণা এবং ধ্রুব বল, পরিবর্তনশীল বল এবং এই বলগুলোর মাধ্যমে যে কৃতকাজ সম্পন্ন করা হয় এই ফর্মুলাগুলো একটু ইন ডিটেলে দেখছি। লেকচার টুতে আমরা বেশ কিছু ম্যাথ করছি। একটা ম্যাথ তোমাদেরকে আমি হোমওয়ার্কও দিয়েছিলাম, যেটা আজকে সলভ করে দেওয়ার কথা। আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে, অর্থাৎ আজকের লেকচার আমরা দুইটা টপিক কভার করব। একটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, আর একটা হচ্ছে মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। এই দুইটা টপিক আজকের বেসিক লেকচারে থাকবে এবং এই তিনটা টপিকের উপর মেনলি বল দ্বারা কৃত কাজ বা বল, পরিবর্তনশীল বল বা ধ্রুব বল দ্বারা কৃত কাজ এটা একটা টপিক, স্প্রিং বল দ্বারা কৃত কাজ এটা একটা টপিক, মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ এটা একটা টপিক। এই তিনটা টপিকের সমন্বয় করে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো হয় এগুলো আমরা লেকচার 4-এ আপলোড করব। অর্থাৎ আমরা চিন্তা করছিলাম লেকচারের সাথে সাথে হচ্ছে ম্যাথ প্রবলেমগুলো একসাথে দিয়ে দিব, যেহেতু এই তিনটা টপিক খুব বেশি বড় নয়। অর্থাৎ আমরা যে দুইটা অলরেডি শেষ করছি এবং আজকে যেটা পড়বো এগুলো খুব বেশি বড় টপিক নয়। তাহলে এই তিনটা টপিক যদি সমন্বয় করে শেষ করতে পারি, দেন আগামী লেকচার যেটা হবে পরের লেকচার, লেকচার 4, সেখানে আমরা এই তিনটা টপিক রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আসে সিকিউতে বা বিভিন্ন গাণিতিক সমস্যা, আমরা মেইন প্রবলেমগুলো আগামী লেকচারে সলভ করবো। অর্থাৎ লেকচার 4 যেটা, সেটা পুরোটাই হচ্ছে কি ম্যাথ সলভিংয়ের একটা লেকচার হবে এই টপিক, তিনটা টপিকের উপর। তাহলে আজকে আমাদের টার্গেট দুইটা টপিক শেষ করা। একটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ এবং স্প্রিং বল দ্বারা সঞ্চিত বিভব শক্তি, এটা একই টপিক। আর একটা হচ্ছে মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। তাহলে চলো আমরা আমাদের প্রথম টপিকটা শুরু করি। আমাদের প্রথম টপিকটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ। স্প্রিং বল দ্বারা কৃত কাজ এই টপিকটা শুরুতে বা টপিকটা শুরু করার পূর্বে আমাদেরকে স্প্রিং সংক্রান্ত বিষয়গুলো বা স্প্রিং কিভাবে কাজ করে, স্প্রিংয়ে কিন্তু দুইটা বল কাজ করে। আমরা মোটামুটি যদি 9-10-এর পড়াশোনাও থাকে আমাদের এই বেসিকটা অবশ্যই আছে যে স্প্রিংয়ের যে প্রসারণ অথবা সংকোচন যেটাই আমরা বলি, সেখানে স্প্রিংয়ের একটা প্রত্যয়নী বল কাজ করে। তাহলে একটা বল হচ্ছে স্প্রিংয়ের প্রত্যয়নী বল যেটা স্প্রিংয়ের দিক থেকে কাজ করে, আরেকটা হচ্ছে এজেন্ট কর্তৃক কি প্রয়োগকৃত বল বা এজেন্ট যে বলটা প্রয়োগ করে স্প্রিংটাকে সংকুচিত কিংবা কি করে প্রসারিত করে। এখানে মূলত দুইটা বল, যদিও এখানে এজেন্ট দ্বারা বল আর হচ্ছে স্প্রিং দ্বারা যে প্রত্যয়নী বল দুইটাই কি থাকে মানের দিক থেকে সমান থাকে, তবে এখানে বল দুইটা কিন্তু সম্পূর্ণরূপে কি আলাদা। এবং এটা দিয়ে যে কৃতকাজ বের করা এটাতে একটু পার্থক্য আছে, এটাও আমরা একটু দেখব। তাহলে আসো প্রথমে যদি আমরা একটা স্প্রিংকে চিন্তা করি যে এটা একটা স্প্রিং, এটা এখন সাম্যাবস্থায় আছে, ঠিক আছে। এই স্প্রিংটা এখন কি অবস্থায় আছে? সাম্যাবস্থায়। আমরা তার এই অবস্থাটাকে বললাম এটা তার সাম্যাবস্থা। অর্থাৎ স্প্রিংটা এখনো সংকুচিতও হয় নাই, প্রসারিতও হয় নাই। স্প্রিংটা একটা কি সাম্য অবস্থানে আছে, অর্থাৎ সাম্য অবস্থান, এটা এখন সংকুচন প্রসারণ কিছুই হয় নাই। এবার এই স্প্রিংটাকে যখন তুমি প্রসারিত করবা, তাহলে আমি দেখো এই এক্স পরিমাণ দূরত্ব কি করলাম, তাকে টেনে লম্বা করলাম, ঠিক আছে। ও আগে এখানে ছিল এই পয়েন্টে, এখন সেই পয়েন্ট থেকে আমি তাকে টেনে এক্স পরিমাণ কি করলাম, তাকে প্রসারিত করলাম, যেটা হচ্ছে তার সরণ, ঠিক আছে। তো প্রসারিত করে যখন আমি এই পয়েন্টে নিয়ে আসবো, আমি প্রসারণের পর এখানে নিয়ে আসলাম, তো এদিকে আমি যে বলটা প্রয়োগ করলাম এটাকে বলা হয় কি এজেন্ট কর্তৃক প্রয়োগকৃত বল। অর্থাৎ এটা কিন্তু স্প্রিং করে নাই, এই বলটা কি স্প্রিং প্রয়োগ করছে? স্প্রিংকে লম্বা করার জন্য যে বলটা প্রয়োগ করছে এটা কি স্প্রিং, নাকি যে লম্বা করতে চাচ্ছে বা প্রসারিত করতে চাচ্ছে সে করছে? অবশ্যই এটা এজেন্ট কর্তৃক প্রয়োগকৃত বল। অর্থাৎ আমি টেনে এই স্প্রিংটাকে কি করছি, লম্বা করছি। তাহলে আমি নিশ্চয়ই এখানে বল প্রয়োগ করছি, এটা হচ্ছে আমার কর্তৃক প্রয়োগকৃত বল, ঠিক আছে। মানে এই বলটা আমি প্রয়োগ করছি। এইবার একটু দুঃখিত, আচ্ছা একটু এখন আমি যখন বল প্রয়োগ করে স্প্রিংটাকে লম্বা করলাম, এবার বল প্রয়োগ যখন আমি বন্ধ করে দিব, অর্থাৎ আমি তো এফ বল প্রয়োগ করে তাকে প্রসারিত করছি, এবার নিশ্চয়ই আমি তাকে সেখানে ধরে রাখবো না, আমি ছেড়ে দিব। আমি যখনই বল প্রয়োগ করাটা বন্ধ করে দিব, অর্থাৎ এই পয়েন্টে আমি বলটা স্প্রিংটাকে ছেড়ে দিচ্ছি, তখন স্প্রিংয়ের আচরণটা কেমন হবে? স্প্রিং তখন কি করতে চাইবে? স্প্রিং তখন
তার সাম্যাবস্থানের দিকে ব্যাক করতে চাইবে। তাকে তো তুমি সাম্যাবস্থান থেকে টেনে লম্বা করে দিছো, টেনে প্রসারণ করে একটা অবস্থানে নিয়ে আসছো। যখনই তুমি বলটা বন্ধ করে দিবা, বল প্রয়োগটা, তখনই সে আবার সাম্যাবস্থানের দিকে কি করতে চাইবে, ফিরে যেতে চাইবে। তো সাম্যাবস্থানের দিকে যখন সে ফিরে যেতে চায়, ওই সাম্যাবস্থানের প্রতি একটা বল কাজ করে, যেটা স্প্রিং এর দিক থেকে কাজ করে। অর্থাৎ এখান থেকে যখন আমি বলের প্রয়োগটা বন্ধ করে দিব, তখন এই স্প্রিংটা সাম্যাবস্থানে যাওয়ার জন্য বা স্প্রিংটাকে সাম্যাবস্থানের দিকে নেওয়ার জন্য স্প্রিং এর দিক থেকে একটা বলের উৎপত্তি ঘটে, যেটাকে আমরা বলি প্রত্যয়নী বল। যেটাকে আমরা কি বলি, প্রত্যয়নী বল। এখানে এই এফ অফ এস, এটার পরিচয় হচ্ছে এটা স্প্রিং এর কি বল, প্রত্যয়নী বল এটা। এখন এই বলটা কিন্তু স্প্রিং এর কাছ থেকে তৈরি হয়েছে বা স্প্রিং এর দিক থেকে কাজ করতেছে, যে বলটা স্প্রিংকে ওই প্রসারিত অবস্থান থেকে আবার সাম্যাবস্থানের দিকে কি করতেছে, ব্যাক করে নিয়ে যাচ্ছে। আর এই যে এফ, যেটা তুমি প্রয়োগ করছিলা স্প্রিংটাকে প্রসারণ করার জন্য, এটাকে আমরা বলি এজেন্ট। এজেন্ট বলতে এখানে যে বল প্রয়োগ করতেছে তাকে আমরা এজেন্ট হিসেবে কাউন্ট করি। কেমন? এজেন্ট কর্তৃক প্রয়োগকৃত বল, এটা হচ্ছে এজেন্ট কর্তৃক প্রয়োগকৃত বল। তাইলে এখানে ভালো করে এই জায়গায় একটু করে মনোযোগ দিতে হবে। এখানে কিন্তু বলের মান দুইটা, বলের মান বলতে আসলে মানটা সেম, মান দুইটা না, বাট বলের প্রকৃতি দুই রকম। এখানে এফ এর মান যত হবে, এফ অফ এস এর মানও কি হবে, ততই হবে। অর্থাৎ যতটুকু বল প্রয়োগ করে আমরা স্প্রিংটাকে প্রসারিত করব, স্প্রিং এর প্রত্যয়নী বলও ঠিক ততটুকু পরিমাণে কাজ করবে। অর্থাৎ তুমি যদি তাকে 10 নিউটন বল প্রয়োগ করে প্রসারিত করো, তাহলে সে 10 নিউটন বলে আবার কি করতে চাইবে, আগের অবস্থানে ফিরে যেতে চাইবে বা সাম্যাবস্থানে কি করতে চাইবে, ফিরে যেতে চাইবে। তাহলে এইটা হচ্ছে মূলত, একটা হলো প্রত্যয়নী বল যেটা স্প্রিং এর দিক থেকে কাজ করে, আর একটা হচ্ছে এজেন্ট কর্তৃক বা এজেন্ট দ্বারা প্রয়োগকৃত বল। ঠিক আছে? যদিও দুইটা বলের মান সেম, কিন্তু আমি এটাকে বারবার বারবার এভাবে কেন মেনশন করতেছি, কারণ আমরা হচ্ছে কৃত কাজ করবো একটু পর। তো তখন তুমি দেখবা প্রত্যয়নী বল বা স্প্রিং বল দ্বারা যে কৃত কাজ, সেটার যে ফর্মুলা, আর এজেন্ট কর্তৃক যে প্রয়োগকৃত বল, এটার ফর্মুলাটা কি হবে না, সেম হবে না, একটু পার্থক্য থাকবে। এটা বোঝানোর জন্য তোমাকে আমি এটা বারবার বলতেছি, এখানে এজেন্ট কর্তৃক যে প্রয়োগকৃত বল আর প্রত্যয়নী বল যেটা স্প্রিং বল বলি আমরা, এই দুটার ভ্যালু সেম হলেও এই দুইটা বল কিন্তু একই রকম নয়, এই দুইটা বলের প্রকৃতি একই রকম না। এটা কাজ করতেছে এজেন্ট কর্তৃক, এটা কাজ করতেছে স্প্রিং কর্তৃক বা স্প্রিং এর যে উদ্ভূত বল, স্প্রিং এর মধ্যে যে বলেরটা উৎপত্তি, এই প্রত্যয়নী বল হচ্ছে সেটা। তাহলে এইটুক পয়েন্ট কি বুঝা গেছে ভালো করে? আশা করি আমরা বুঝছি। এবার আসো, আমরা স্প্রিং ধ্রুবকের একটা ফর্মুলা জানি। এভাবে স্প্রিং ধ্রুবকের ফর্মুলাটা কিভাবে আসছে, এখানে স্প্রিং এর যেটা প্রত্যয়নী বল, সেটার সাথে স্প্রিং এর যেটা সরণ, এটা হচ্ছে বিপরীত। কারণ এক্স কাজ করছে কোন দিকে, নিচের দিকে। তুমি এই স্প্রিংটাকে সাম্যাবস্থান থেকে টেনে নিচের দিকে প্রসারিত করছো, তাহলে সরণের দিক কোন দিকে, নিচের দিকে না? কিন্তু স্প্রিং এর যেটা প্রত্যয়নী বল, যে বলের মাধ্যমে স্প্রিং আবার সাম্যাবস্থানের দিকে ফিরে যেতে চায়, ওই বলের ডিরেকশন কোন দিকে দেখো তো, এক্স এর বিপরীত দিকে না? তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি এফ প্রপোর্শনালস টু মাইনাস এক্স, অর্থাৎ বলের মানটা সরণের সমানুপাতিক কিন্তু বিপরীত। বলের মানটা সরণের সমানুপাতিক কিন্তু কি বিপরীত। সরণের সমানুপাতিক কেন? কারণ সরণ যত বেশি হবে, বলের মান, প্রত্যয়নী বলের মানও কি হবে, তত বেশি হবে। কারণ তুমি যত বেশি সরণ ঘটাইতে চাইবা, এজেন্ট কর্তৃক বলও কি দিতে হবে, বেশি পরিমাণে দিতে হবে। তো এজেন্ট কর্তৃক বল যদি তুমি বেশি পরিমাণে দাও, স্প্রিং এর প্রত্যয়নী বলও কি বেশি পরিমাণেই কাজ করবে। কারণ এজেন্ট কর্তৃক প্রয়োগকৃত বল আর স্প্রিং বল বা প্রত্যয়নী বল, এই দুইটার ভ্যালু সেম থাকে। বুঝতে পারছি? তাহলে সরণ যত বেশি হবে, প্রত্যয়নী বলের মানও তত বেশি হবে, কিন্তু তাদের ডিরেকশনটা বিপরীত। অর্থাৎ প্রত্যয়নী বল যেদিকে কাজ করে, সরণ কিন্তু সেদিকে কি করবে না, কাজ করবে না, বিপরীত দিকে কাজ করবে। এটা প্রসারণের জন্য যেমন, সংকোচনের বেলায়ও ঠিক তেমন। আমি তো এখানে শুধুমাত্র তোমাকে প্রসারণের চিত্রটা দেখাইছি। যদি সংকোচন হইতো, আমি একটু করে দেখাই নিচে, সংকোচন হলে কি হইতো, ধরো স্প্রিংটা এখানে আছে, হ্যাঁ এখানে আছে। এখন তুমি এই স্প্রিংটাকে, আমি পাশে একটু দেখাই, সংকুচিত করে এখানে নিয়ে গেছো। তাহলে এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ, এটা তুমি কি করছো, সংকুচিত করে ফেলছো না, স্প্রিংটাকে চাপ দিয়ে স্প্রিংটাকে কি করছো,
ভেতরের দিকে চাপ দিয়ে এটাকে তুমি সংকুচিত করে ফেলছো। তো যখন তুমি এখান থেকে ছেড়ে দিবা, সংকুচিত করার পর যখন স্প্রিংকে ছেড়ে দিবা, স্প্রিং আবার কি করবে, সাম্যাবস্থানের দিকে ব্যাক করতে চাইবে। তাহলে সাম্যাবস্থানের দিকে ওকে নিয়ে আসবে কে, স্প্রিং বল। ওই সংকুচিত অবস্থান থেকে তাকে সাম্যাবস্থানের দিকে আবার কে নিয়ে আসবে, স্প্রিং বল নিয়ে আসবে। তাহলে এখানে স্প্রিং বলের ডিরেকশন হচ্ছে কোন দিকে, নিচের দিকে, আর এক্স এর ডিরেকশন হচ্ছে কোন দিকে, বা সরণের ডিরেকশন কোন দিকে, উপরের দিকে, কারণ তুমি সংকুচিত করছো। তাহলে সবসময় মনে রাখবা প্রত্যয়নী বল এটা অলওয়েজ সরণের সমান, সমান বলতে সমানুপাতিক, এবং ডিরেকশনটা হবে কি, বিপরীত। তো যখন আমরা প্রপোর্শনাল চিহ্নটা উঠাই দেই তখন এখানে আমরা একটা কে ধ্রুবক ইউজ করি, ঠিক আছে। এটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। কে কে বলা হয় কি, স্প্রিং ধ্রুবক। এই মাইনাসটা ওই ডিরেকশনটা বিপরীত, এটার জন্য দেওয়া হয়েছে। তাহলে কে কে বলা হয় কি, স্প্রিং ধ্রুবক। কে এর পরিচয় হচ্ছে এখানে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক কি অথবা স্প্রিং ধ্রুবক কাকে বলে বললে আমরা যে সংজ্ঞাটা দিব বা তার যে পরিচয়টা দিব সেটা হচ্ছে, একটা স্প্রিংকে যদি তুমি একক দৈর্ঘ্য পর্যন্ত, মানে একক দৈর্ঘ্য পর্যন্ত সংকুচিত অথবা প্রসারিত করো, বা এক একক পরিমাণ সংকুচিত করো অথবা প্রসারিত করো, তখন তার মধ্যে যে প্রত্যয়নী বলের সঞ্চার হয়, তার মধ্যে যে প্রত্যয়নী বলটা সৃষ্টি হয়, ওই প্রত্যয়নী বলের মানকে বলা হয় কি, স্প্রিং ধ্রুবক। যেমন তুমি দেখো, তুমি যদি এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স ইউজ করো, এক্স এর মান তুমি এক ব্যবহার করছো, তুমি তো বলে দিছো যে এক্স এর মান হবে কত, এক একক পরিমাণ। হয় এক একক পরিমাণ আমি প্রসারিত করব, অথবা এক একক পরিমাণ আমি কি করব, সংকুচিত করব। মিটার বলতে পারো 1 মিটার সংকুচিত অথবা 1 মিটার প্রসারিত। তো এক্স এর মান যদি 1 মিটার হয়ে যায় তখন আমি বলতে পারি না এফ ইকুয়াল টু মাইনাস কে। এখানে মাইনাস দিয়ে কনফিউজড হবে না, মাইনাস কিন্তু ডিরেকশনের জন্য, মাইনাস মানের সাথে সম্পর্কযুক্ত নয়। অর্থাৎ মানের ক্ষেত্রে ভ্যালুটা সবসময় পজিটিভ, কিন্তু ডিরেকশনের জন্য চিহ্নটা নেগেটিভ আমরা ইউজ করতেছি, এটার সাথে মানের কোনো সম্পর্ক নাই। তাহলে সরণের মান যদি 1 মিটার হয়ে যায়, সংকুচিত কিংবা প্রসারিত প্রবলেম নাই, তখন এই যে প্রত্যয়নী বল, এই প্রত্যয়নী বলের মানটাকে আমরা কি বলবো, স্প্রিং ধ্রুবক বলবো। তাহলে সংজ্ঞায় কি বলবা, কোনো স্প্রিংকে এক একক পরিমাণ সংকুচিত কিংবা প্রসারিত করলে স্প্রিংয়ের যে প্রত্যয়নী বলের সৃষ্টি হয়, বা স্প্রিংয়ের যে প্রত্যয়নী বলের মান, ওই প্রত্যয়নী বলকেই কি বলা হয়, স্প্রিং ধ্রুবক বলা হয়। তাহলে আমরা স্প্রিং ধ্রুবকের পরিচয়টা নিশ্চয়ই এতটুকু থেকে বুঝতে পারছি, স্প্রিং ধ্রুবক প্রত্যয়নী বলের কনসেপ্ট থেকেই আসছে, ঠিক আছে। আমরা ওই প্রপোর্শনাল চিহ্নটার পরিবর্তে যে ধ্রুবকটা ব্যবহার করছি সেটা। তাহলে এক এককের জন্য যতটুকু প্রত্যয়নী বল কাজ করে সেটাকে আমরা স্প্রিং ধ্রুবক বলবো। আশা করি একটু পর্যন্ত আমরা বুঝতে পারছি। এখন এইখান পর্যন্ত যতটুকু জিনিস যা পড়লাম, আমরা কিন্তু কৃতকাজ নিয়ে এখন একটু কিছু পড়ি নাই। আমরা মূলত স্প্রিং এর বেসিক বিষয়গুলো বুঝলাম, যে একটা স্প্রিংকে সাম্যাবস্থান থেকে নেওয়ার জন্য এজেন্ট কর্তৃক একটা বল প্রয়োগ করতে হয়, কারণ স্প্রিং তো মানে নিজে থেকে কখনো নড়বে না, নিজে থেকে কখনো সাম্যাবস্থান থেকে প্রসারিত হবে না। তাহলে সাম্যাবস্থান থেকে প্রসারিত করতে গেলে এজেন্ট কর্তৃক একটা বল প্রয়োগ করতে হবে, ওটা হচ্ছে এজেন্ট কর্তৃক। যদি আমি প্রসারিত করি তাহলে আমি হচ্ছে এখানে এজেন্ট, ঠিক আছে, যেটা হচ্ছে এফ এর মান। এবার এই এজেন্ট কর্তৃক যখন আমি বল প্রয়োগ করব, স্প্রিং প্রসারিত হবে, এক্স এর পরিমাণটা বাড়বে। এবার যখন আমি বল প্রয়োগটা বন্ধ করব, আমি তো প্রসারণ করার পর একটা সময় ছেড়ে দিব, তখন স্প্রিং আবার সাম্যাবস্থানের দিকে যেতে চাইবে। তো স্প্রিংকে সাম্যাবস্থানের দিকে নিবে কে, তখন ওই পজিশন থেকে, প্রসারিত অবস্থান থেকে স্প্রিংকে সাম্যাবস্থানের দিকে নেওয়ার জন্য একটা বলের সৃষ্টি হয়, একটা বলের উদ্ভব হয় স্প্রিংয়ের মধ্যেই, সেটাকে বলি আমরা প্রত্যয়নী বল। অর্থাৎ প্রত্যয়নী বলই স্প্রিংকে প্রসারিত অবস্থা থেকে বা প্রসারিত অবস্থান থেকে সাম্যাবস্থানের দিকে কি করবে, নিয়ে যাবে। তাহলে এখানে বলের মানে বল কয়টা, মূলত ভিন্ন ভিন্ন বল, মান সেম কিন্তু প্রকৃতি ভিন্ন। একটা এজেন্ট কর্তৃক প্রকৃত বল, আর একটা স্প্রিং বল বা প্রত্যয়নী বল। কনসেপ্টটা কি ক্লিয়ার এতটুকু? দুইটা বল কিভাবে কাজ করতেছে, বাট দুইটা বলের মান কিন্তু সেম। এজেন্টের প্রকৃত বলের মান যতটুকু হবে, স্প্রিং এর প্রত্যয়নী বলও কি হবে, ততটুকুই হবে। এটা প্রসারণের বেলায় যেরকম, সংকোচনের বেলায়ও কি একই রকম। এরপরে স্প্রিং বল বা প্রত্যয়নী বলটা সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, এটা আমরা বলছিলাম অলরেডি, কারণ প্রত্যয়নী বল যেদিকে কাজ করে সরণ তার বিপরীতে কাজ করে, এজন্য নেগেটিভ চিহ্নটা ব্যবহার করা হয়েছে। তো প্রপোর্শনাল চিহ্ন উঠাই দিলে আমরা একটা ধ্রুবক পাই, যেটাকে আমরা স্প্রিং ধ্রুবক বলি। তো স্প্রিং ধ্রুবকের পরিচয় কি, এক একক পরিমাণ স্প্রিংকে প্রসারিত বা সংকুচিত করতে
যতটুকু প্রত্যয়নী বল কাজ করে তাকেই স্প্রিং ধ্রুবক বলে। এটা হলো সামারি এই পুরো অংশটার, অর্থাৎ এতটুকু পর্যন্ত আমরা লেকচারে যা পড়লাম এটার সামারি হচ্ছে এই যে যা বললাম এটা। তাহলে এখানে দুইটা বলের মান, এটা একটু মনে রাখবা। বলের সাথে সরণের সব দিকটা হচ্ছে বিপরীতমুখী, এগুলো একটু মনে রাখবে, এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন। এবার আমরা হচ্ছে আমাদের টপিকে ঢুকবো কৃতকাজ। ঠিক আছে, আমরা এবার একটু কৃতকাজের টপিকে ঢুকবো। আচ্ছা, এটুক তো নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। তাহলে আমি এটা একটু জিনিসগুলো দরকার নেই, আচ্ছা এটা মুছে দিচ্ছি, এটা লাগবে। আচ্ছা, আমরা এখান থেকে যেটা পাইছি যে বলের মান, স্প্রিং বলের মান হচ্ছে মাইনাস কি কে এক্স এর সমান। এটা আমাদের দরকার হবে কোথায়? স্প্রিং বল দ্বারা কৃতকাজ নির্ণয়ের জন্য। এবার আমরা কৃতকাজের সমীকরণ বাইর করব। আসো, কৃতকাজের সমীকরণ। আচ্ছা, যারা প্রথম লেকচারটা দেখছো বা কাজের যেটা বেসিক ধারণা, লেকচার না দেখলেও যদি কাজের বেসিক ধারণাটা থাকে, আমরা কাজের যখন বেসিক কনসেপ্টটা পড়াইছিলাম বলছিলাম ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখানে এফ এর মানটা ধ্রুব বল হইতে পারে, পরিবর্তনশীল বল হইতে পারে। অর্থাৎ আমরা ধ্রুব বল দ্বারা কৃতকাজ এটাও পড়ছি, আবার পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ এটাও পড়ছি। স্প্রিং বল দ্বারা যে কৃতকাজ এটা কিন্তু ধ্রুব বল নয়, এটা একটা পরিবর্তনশীল বল। কারণ স্প্রিং এর উপর তুমি যত বেশি প্রসারণ ঘটাবা, স্প্রিং এর এক্স এর মানটা যত বেশি বাড়াবা, বলের মানটা তত বেশি কি বাড়বে। তাহলে এখানে বলটা ফিক্সড ভাবে কাজ করতেছে না, বলটা সরণের উপর নির্ভরশীল। সরণ যখন বেড়ে যাচ্ছে বলের মানও কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে যদি বলের মানটা সরণের সাপেক্ষে ফিক্সড না থাকে, আমরা এটাকে কি বলি? পরিবর্তনশীল বল বলি। আর যদি বলের মানটা ফিক্স থাকতো, ধ্রুব থাকতো, তখন আমরা এটাকে ধ্রুব বল বলতাম। তাহলে স্প্রিং বল দ্বারা যে কৃতকাজ আমরা এখন বের করব, সেখানে আমরা পরিবর্তনশীল বলের ইকুয়েশন দিয়ে বের করব। আর পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ কেমনে বের করে? পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ বের করে ইন্টিগ্রেশন বা যোগজীকরণের মাধ্যমে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা গতদিন কিন্তু গত লেকচারটার আগের লেকচারেই ইন্টিগ্রেশন দিয়ে কিভাবে কৃতকাজ বের করতে হয় আমরা দেখছি। যারা সেকেন্ড লেকচারটা একটু মনোযোগ সহকারে দেখছো, আমি ওখানে একদম পরিবর্তনশীল বলটাকে ইন ডিটেইলে বলছিলাম, যোগজীকরণটাকে ভেঙে ভেঙে দেখাইছি যতটুকু তোমার জানা লাগবে। এখানে এমন না যে পুরো যোগজীকরণ তোমার জানতে হবে, এরকম না। তা আমরাও যোগজীকরণের মাধ্যমে এই অংশটাকে এখন বের করব। আচ্ছা আসো তাহলে। তাহলে ডাব্লিউ কৃতকাজ, ইন্টিগ্রেশন অফ এফ এস কস থিটা। আমরা নর্মালি এখানে এক্সটাকে ডিএক্স বলি, ঠিক আছে? এফ মানে সরণ যেটা, এটাকে কি বলি? ডিএক্স বলি। আর এখানে কস কত বসবে? থিটা বসবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মানে কাজের মূল সূত্র, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা না। এখানে ডিএক্সটাকে আমরা কি ধরছি? এস এর পরিবর্তে ডিএক্সটা বসাইছি, অপারেটরটা এই যে এস যেটা, সেটার পরিবর্তে কি বসাইছো? ডিএক্সটা বসাইছো। মানে সরণের সাপেক্ষে যেহেতু বলটা পরিবর্তন হচ্ছে, তাহলে অপারেটর হচ্ছে এখানে সরণ, এই জন্য এস এর জায়গায় ডিএক্স বসাইছি। এটা সেম, এটা সরণকেই বোঝাচ্ছে, এটা নিয়ে এত টেনশনের কোনো কারণ নাই। এবার আসলে লিমিট বসাইতে হবে। এখন লিমিট হচ্ছে তুমি কতটুকু থেকে কতটুকু পর্যন্ত কৃতকাজটা বের করতে চাও। এখন তোমার এই কৃতকাজটা ডিপেন্ড করতেছে বলের উপর, তাই না? তুমি বল কত বেশি প্রয়োগ করতেছো ওটার উপর ডিপেন্ড করে সরণও বেশি হবে, বলের মানও বাড়বে, মানে কৃতকাজের মানও বাড়বে। তো এখন একটা স্প্রিংকে, আচ্ছা এটা একটু মুছে দিই, একটা স্প্রিংকে ভালো করে বুঝবা, সাম্যাবস্থানে যখন ছিল সে, একটা স্প্রিং যখন সাম্যাবস্থানে থাকে তখন তার এক্স এর মান বা সরণের মান হচ্ছে 0। সাম্যাবস্থায়, আমি একটু লিখে দিই, পরে জিনিসগুলো হয়তো তোমাদের মাথায় নাও থাকতে পারে। প্রথম পয়েন্ট, স্প্রিং বল দ্বারা কৃতকাজ আচ্ছা সরি, স্প্রিং বল দ্বারা না, স্প্রিং বল একটি পরিবর্তনশীল বল, এটা লিখো। স্প্রিং বল একটি পরিবর্তনশীল বল। তাহলে স্প্রিং বল কি না? ধ্রুব বল না। তাহলে স্প্রিং বল দ্বারা কৃতকাজ যেটা, যেহেতু এটা পরিবর্তনশীল বল, এই জন্য আমরা কি করব? ইন্টিগ্রেশন দিয়ে করব। এরপর সাম্যাবস্থায় সরণ 0, সাম্যাবস্থায় সরণ কি 0, এই দুটো পয়েন্ট একটু মাথায় রাখবা।
এখন আমরা তো কৃত কাজটা কোত্থেকে বের করতে চাই, সাম্যাবস্থা থেকে তাকে কতটুকু প্রসারিত করছি। এই যে মনে করো এই চিত্রের আলোকে যদি আমি বলি সাম্যাবস্থা এখানে ছিল, তাহলে এটা হচ্ছে তার এক্স ইনিশিয়াল, মানে স্মরণের আদি অবস্থা। স্মরণ শুরুতে কোথায় ছিল? সাম্যাবস্থানে ছিল। তাহলে সাম্যাবস্থানটাকে আমরা বলতেছি এক্স ইনিশিয়াল। কি বলতেছি? এক্স ইনিশিয়াল, শুরুতে কোথায় ছিল। আর এই যে কতটুকু পর্যন্ত তুমি এই যে প্রসারিত করছো এটা, তাহলে এই যেটা, এটাকে আমরা বলতেছি এক্স ফাইনাল। তাহলে একটা হচ্ছে এক্স ইনিশিয়াল আর একটা হচ্ছে কি এক্স ফাইনাল। অর্থাৎ স্মরণটা কত থেকে কত পর্যন্ত করতেছো, স্মরণের মানটা কতটুকু থেকে কতটুকু বৃদ্ধি করতেছো, এটার উপর ডিপেন্ড করে বলটা পরিবর্তন হবে এবং ওই বলের মাধ্যমে তুমি কি করবা? কৃত কাজটা বের করবা। তাহলে আমরা লিমিট ইউজ করব স্মরণের। তাহলে যেহেতু স্মরণের সাপেক্ষে আমরা ম্যাথ করতেছি, যে ডিএক্স বলছিলাম না, এটা স্মরণের অপারেটর, যার সাপেক্ষে করবা লিমিট বসবে তারটা। তাহলে এখানে বসবে এক্স ইনিশিয়াল, এখানে বসবে কি এক্স ফাইনাল। তার মানে আমি এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল পর্যন্ত কৃতকাজটা বের করতে চাই। এগুলার মান তোমাকে পরীক্ষায় দিয়ে দিবে, মানে তুমি স্মরণ কত থেকে কত ঘটাইতে চাচ্ছ এই ভ্যালুটা অনুযায়ী তুমি এখানে বসাবা। আচ্ছা, তাহলে আসো ডাব্লিউ ইকুয়াল টু এক্স ইনিশিয়াল, এখানে এক্স ফাইনাল। এবার এফ এর মানের জায়গায় আমরা কি বসাবো? কে এক্স বসাবো। এফ ইকুয়াল টু কি, এই যে কে এক্স পড়ছি না, এফ ইকুয়াল টু কে এক্স ইন্টু কি ডিএক্স। এবার কস কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি কেন? কজের মান 180 কেন? যারা মোটামুটি আগের লেকচারগুলো দেখছো আমরা জানি। দেখো এখানে স্মরণ যেদিকে কাজ করতেছে, বলের মান মানে প্রত্যয়নী বল বা স্প্রিং বলটা তার ঠিক অপোজিটে কাজ করতেছে না, ঠিক বিপরীতে কাজ করতেছে না। তাহলে দুইটা বল বা সরি দুইটা রাশি, যে দেখো বল এদিকে কাজ করলে, এখান থেকে যদি বলটা এদিকে কাজ করে, তাহলে স্মরণটা কাজ করতেছে কোন দিকে? এদিকে। এই চিত্রটাকে আমি একটু এভাবে করে আঁকলাম আর কি। তাহলে এই অবস্থান থেকে, এটা হচ্ছে সাম্যাবস্থান, এখান থেকে স্মরণ যেদিকে কাজ করতেছে, এখান থেকে বলটা কি তার বিপরীতে কাজ করতেছে। তাহলে এই দুজনের মধ্যবর্তী কোণ কত? এখানে 180 ডিগ্রি না? অর্থাৎ প্রসারণের বেলায় বা সংকোচনের বেলায় যেটাই তুমি বলো, দুই ক্ষেত্রেই বলের সাথে স্মরণের যেটা ডিরেকশন, সেটার মধ্যবর্তী কোণ হচ্ছে সবসময় 180 ডিগ্রি। কারণ স্প্রিংয়ের বেলায় বল এবং স্মরণ পরস্পর বিপরীতমুখী, কমপ্লিটলি বিপরীতমুখী একেবারে। এই জন্য মধ্যবর্তী কোণের মান কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে কজের মান এখানে 180 কেন, এটা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এবার আসো ডাব্লিউ এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল। তাহলে এখন কজ 80 এর মান হচ্ছে -1, তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস কে এক্স ইন্টু কি ডিএক্স। এটুক বুঝছি? এটুক বুঝছি কিনা? আচ্ছা, এবার অনেকে বলতে পারো স্যার এফ এর মান তো কে এক্স না, এফ এর মান তো স্যার মাইনাস কে এক্স। তা আপনি তো স্যার এখানে এফ এর মান যে কে এক্স বসাইছেন, আপনি তো মাইনাসটা নিলেন না। কারণ আপনি যদি এখন এখানে মাইনাস নিতেন, কজ 180 এ মাইনাসটাও আসতো, সো এটা মাইনাসে মাইনাসে কি হইতো? প্লাস হয়ে যাইতো না? অনেকের মাথায় এই প্রশ্নটা আসতে পারে। আমি তোমাকে বলি, এখানে স্মরণ এবং বলটা বিপরীতমুখী করেই কাউন্ট করা হয়েছে। অর্থাৎ তুমি যদি এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স এখানে বসাই দাও, তখন তোমার কজ 180 বসানোর আর কোনো দরকার নাই, কারণ তুমি তো অলরেডি ডিরেকশনটা এখানে কাউন্ট করে রাখছো। তুমি যখন মাইনাস কে এক্স বলবা, এই মাইনাস কোত্থেকে আসছে? ওই যে স্মরণ এবং বলের বিপরীতমুখিতার কারণে আসছে। স্মরণ এবং বল দুইটা যে বিপরীতমুখী, এটার জন্যই তো মাইনাসটা আসছে। তো তুমি যদি এখানে এফ এর জায়গায় মাইনাস কে এক্সটা বসাও, তখন তোমার আর কজ 180 বসানোর কোনো প্রয়োজন নাই। আমি মূলত এটা এভাবে করার কারণ হচ্ছে অনেকে এটা ভুল করে, এটা বোঝানোর জন্য, ভুলটা বোঝানোর জন্য হচ্ছে আমি একটু এভাবে করছি। তাহলে কেউ যদি এখানে মাইনাস কে এক্স বসাই ফেলে এফ এর ভ্যালু, তাহলে তার কজের ভ্যালুটা আর বসানোর দরকার নাই, কারণ একই জিনিস দুইবার হয়ে যাবে। তো এখানে মাইনাসটা কেন আসছে? এই কজের কারণেই তো আসছে, ওই যে ডিরেকশনটা বিপরীত, এই জন্যই তো কোণের মানটা 180 হয়েছে আর চিহ্নটা নেগেটিভ আসছে। তো তুমি যদি এফ এর মান মাইনাস কে এক্সও বসাও, আবার কজ 180ও বসাও, তাহলে কি হয়ে যাচ্ছে? একই জিনিস বা একই টার্ম তুমি দুইবার ব্যবহার করতেছো, তখন তোমার এখানে পজিটিভ চলে আসবে। কথাটা বুঝতে পারছি? তাহলে কেউ যদি চাই যে আমি এফ এর মান ডিরেক্টলি মাইনাস কে এক্স বসাবো, তার এই কজ 180 বসানোর আর কোনো দরকার নাই, কারণ সে অলরেডি মাইনাস কাউন্ট করে ফেলছে। ঠিক আছে? আর আমি যেহেতু এখানে শুধু কে এক্স বসাইছি, ডিরেকশন বসাই নেই, এই জন্য আমি কজের ভ্যালুটা বসাইছি, অ্যাঙ্গেলের মানটা দেখাইছি। এবার একটু পর্যন্ত কি বুঝছি সবাই? আচ্ছা, এবার হচ্ছে আমাদের কৃতকাজ বের করার পালা। এবার হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব। একটু বুঝো তো ভালো করে, ইন্টিগ্রেশন করতে হবে কার? এই রাশিটার। এটা তো ডিএক্স, এটা তো অপারেটর, এক্স এর সাপেক্ষে এই ভ্যালুটাকে কি করবা? যোগজীকরণ বা ইন্টিগ্রেশন করবা। তাহলে এখন আমাকে বলো তো, এই যে মাইনাস কে,
এটা কি স্প্রিং ধ্রুবক না? ধ্রুবকের কি কখনো ইন্টিগ্রেশন করা সম্ভব? সম্ভব নয়। তাহলে ধ্রুবক কোথায় চলে যাবে? বাইরে চলে যাবে। এই যে মাইনাস কে কোথায় চলে আসছে? বাইরে। ইন্টিগ্রেশন, এটা এক্স ইনিশিয়াল, এটা কি এক্স ফাইনাল। এবার এখানে শুধু কে আছে? তুমি যদি মাইনাস কে এটাকে বাইরে নিয়ে যাও, শুধু আছে কি এক্স। তাহলে এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয়? এক্স স্কোয়ার বাই টু। এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হবে? এক্স স্কোয়ার বাই টু। এখন অনেকে বলো স্যার এটা কেমনে আসছে বুঝি নাই। গত লেকচারে আমি সূত্রটা লিখে দিছিলাম, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন। তুমি যদি এক্স টু দি পাওয়ার এন মানে এক্স এর উপর পাওয়ার সম্বলিত কোনো চলককে বা কোনো ফাংশনকে তুমি যদি ইন্টিগ্রেশন করো, সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এটা এটা হচ্ছে ফর্মুলা। এখন দেখো, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা যদি এটা হয়, তাহলে এক্স স্কোয়ারের ফর্মুলা কি হবে? সরি, এক্স এর ফর্মুলা কি হবে? এক্স এর উপর পাওয়ার কত আছে? ওয়ান। তাহলে এখানে এক্স এর পাওয়ারটা এন প্লাস ওয়ান হয়ে যাবে, এই যে ওয়ান প্লাস ওয়ান, আর নিচেও বসবে কত? ওয়ান প্লাস ওয়ান। তাহলে এক্স এর পাওয়ারে দেখো এটা এক্স স্কোয়ার হয়ে যাবে, নিচে আসবে কত? টু। এটা যোগজীকরণের একটা সূত্র। এক্স টু দি পাওয়ার এন কে যদি আমরা ইন্টিগ্রেট করি, ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, উপরে নিচে এন প্লাস ওয়ান দিয়ে ভাগ করব। তাহলে এখানে এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান। তাহলে এন প্লাস ওয়ান মানে কি? পাওয়ারের সাথে আরও এক যোগ হবে। তাহলে পাওয়ার যেহেতু ওয়ান, ওয়ানের সাথে আরও এক যোগ করো, পাওয়ার হয়ে গেছে এখন টু। তাহলে ওই পাওয়ারটা দিয়ে আবার কি দিতে হবে? ভাগ করে দিতে হবে। যে দেখো এন প্লাস ওয়ান দিয়ে ভাগ করে দিছে। বুঝতে পারছি? আশা করি ফর্মুলাটা বুঝলাম। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদের লিমিট বসানোর পালা। কি বসানোর পালা? লিমিট। একটু আমি এই অংশগুলো মুছে দিই এদিকে, এগুলো তো আমরা মোটামুটি বুঝছি। আচ্ছা, এবার আসো আমি বাকি অংশটা এদিকে দেখাই। তাহলে ডাব্লিউ মাইনাস কে আছে বাইরে, তাহলে লিমিট এভাবে করে দেখাইতে পারি আমরা। এখানে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই টু, থার্ড ব্র্যাকেট। লিমিট বসানোর আগে আমরা থার্ড ব্র্যাকেটটা বসাই, এই যে এক্স ফাইনাল এক্স ইনিশিয়াল। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস কে। লিমিট বসানোর নিয়ম হচ্ছে, তুমি যে অংশটাকে ইন্টিগ্রেট করে পাইছো, মানে ইন্টিগ্রেশনের যেটা ফলাফল তোমার কাছে আছে, ওই ফলাফলে একবার আপার লিমিটটা বসবে, আরেকবার লোয়ার লিমিটটা বসবে। তাহলে এটা হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট। তাহলে এটা বসবে একবার, এটা বসবে আরেকবার। তাহলে আসো প্রথমে মান বসাও। তাহলে এক্স এর জায়গায় কে বসবে? এক্স ফাইনাল, এই যে এক্স ফাইনাল, এটার উপর স্কোয়ার। নিচে বসবে কে? টু, কারণ টু তো কোনো চলক না, টু তো আমরা মান বসাইতে পারবো না। এটা বসলো, এটা হচ্ছে আপার লিমিট বসছে। মাইনাস এবার লোয়ার লিমিট। তাহলে এই যে লোয়ার লিমিট বসছে, এক্স এর জায়গায় কত বসছে? এক্স ইনিশিয়াল, এটার স্কোয়ার, আর নিচে কত? আবার আগের মতো টু। তাহলে এই একই ফাংশন দেখো, এইটার এটা সেম। এই ফাংশনটাতে একবার আমরা আপার লিমিট বসাইছি এক্স এর জায়গায়, আবার কি বসাইছি? লোয়ার লিমিট বসাইছি। এটা হচ্ছে লিমিট বসানোর নিয়ম। ইন্টিগ্রেশন করে যে ফলাফলটা পাইছো, ওটাতে একবার আপার লিমিট বসাবা, আরেকবার লোয়ার লিমিট বসাবা। এই যে একবার আপার লিমিট বসছে, আরেকবার লোয়ার লিমিট বসছে। তো এইবার যদি আমরা, আমাদের ইন্টিগ্রেশন করা শেষ, এবার আমরা ফর্মুলা বের করে নিয়ে আসবো। আচ্ছা দেখো তো, এখান থেকে এই হাফটা কমন যাচ্ছে না? এর কাছেও হাফ আছে, এর কাছেও হাফ আছে। তো আমি একেবারে হাফটা সামনে নিয়ে আসতেছি। এই যে মাইনাস হাফ, আগে থেকে কে ছিল, কে বসছে। এটাকে কি লেখা যায়? এক্স ফাইনাল স্কোয়ার এক্স ইনিশিয়াল স্কোয়ার। এটা হচ্ছে কি আমার কৃতকাজের ফর্মুলা। এটা হচ্ছে মূলত আমার কৃতকাজের ফর্মুলা। তো এই মাইনাসটাকে যদি আমরা একটু তাড়াইতে চাই, আমরা সূত্রটাকে এভাবে সুন্দর করে লিখতে পারি, হাফ কে। তো মাইনাসে দেখো, এখানে যদি আমি একটা মাইনাস কমন নিই, তাহলে এক্স ইনিশিয়ালটা কোথায় আসবে? আগে চলে আসবে। আর এক্স ফাইনালটা কোথায় যাবে? পরে চলে যাবে। তো আমি যেটাকে আগে পরে করে লিখছি, এটা লিখছি কেমনে? ও একটা মাইনাস সাইন কমন নিছি, মাইনাস সাইন কমন নেওয়ার কারণে ইনিশিয়ালটা আগে এসে বসছে। তো ওই মাইনাসটা এই মাইনাসের সাথে মিলে প্লাস হয়ে যাবে না? কথা বুঝছো? তো আমরা আমাদের ফর্মুলাটাকে যখন আমরা পজিটিভে ইউজ করি, এই যে আমরা পজিটিভে ব্যবহার করার জন্য এই মাইনাসটা কমন নিয়ে নেই, যাতে আমাদের ফর্মুলাটা দেখতে এরকম হয়ে যায়। তাহলে এইটা একটা সেম, শুধু কি করছি, এই মাইনাসটাকে বাদ দেওয়ার জন্য এখান থেকে একটা মাইনাস সাইন কমন নিয়ে রাখছি, যাতে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে এইটাই হলো স্প্রিং বল দ্বারা, স্প্রিং বল দ্বারা কৃত কাজ। স্প্রিং বল দ্বারা কৃত কাজ, যেখানে এক্স ইনিশিয়াল মানে হচ্ছে স্প্রিংয়ের আদি অবস্থান, মানে স্প্রিংকে কোথা থেকে নিয়ে আসতেছো বা প্রসারিত করতেছো,
আর এক্স ফাইনাল হচ্ছে শেষ অবস্থান, মানে স্প্রিংকে তুমি কতটুকু প্রসারিত করছো বা কিংবা সংকুচিত করছো। এটা আমাকে এবার বলো তো একটু, কৃতকাজের সমীকরণ। এখন আমি তোমাকে বলি এইটা একটা ডেরিভেশন, অর্থাৎ এটা একটা প্রতিপাদন, সূত্রের প্রতিপাদন। এই জিনিসটা তোমার পুরোটা তুমি বুঝলে হয়েছে, পরীক্ষায় তোমার পুরোটা আসবে না। পরীক্ষায় আসবে এই বক্সটা, তোমাকে ম্যাথ করতে হবে এই কৃতকাজ দিয়ে। ডাব্লিউ ইকুয়াল টু হাফ অফ কে ইন্টু এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস কি এক্স ফাইনাল, অর্থাৎ স্মরণের আদি অবস্থানের বর্গ থেকে স্মরণের শেষ অবস্থানের বর্গ স্কোয়ার মাইনাস করবো। আমরা ম্যাথ করবো কোনটা দিয়ে? এটা দিয়ে। বলো এই জিনিসটা কি বুঝছি এখন? এই ডাব্লিউ ইকুয়াল টু এই ভ্যালুটা কিভাবে আসছে এটা কি বোঝা গেছে? বাট মনে রাখতে হবে এটা স্প্রিং বল দ্বারা কৃত কাজ, কারণ আমরা আরেকটা টপিক পড়বো একটু পরেই, সেটা হচ্ছে এজেন্ট। ওই একটু আগে পড়ছিলাম স্প্রিংকে টানছো, কে টানতেছে? এজেন্ট টানতেছে। তাহলে এজেন্ট কর্তৃক একটা বল আছে না, এজেন্ট কর্তৃক বল দ্বারা কৃত কাজ, ওইটা একটু পড়বো আমরা। তো এখানে একটু পার্থক্য আছে, একটু খেয়াল করতে হবে, একটু মনে রাখবে এটা। বলো আমরা এটা বুঝছি কিনা ভালো করে, এই জিনিসটা কি ক্লিয়ার? আচ্ছা এখানে আরেকটা বিষয় একটু বলে দিই এবার, এই যে এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল এই ঘটনাটা বলি। তুমি যদি স্প্রিংকে সাম্যাবস্থান থেকে প্রসারিত করো, ধরো কথার কথা একটা স্প্রিং এখানে সাম্যাবস্থায় ছিল, সাম্যাবস্থান থেকে তুমি তাকে 2 সেন্টিমিটার কি করছো? প্রসারিত করছো। তাহলে এখানে এক্স ইনিশিয়াল আর এক্স ফাইনালের মানে ভ্যালু কত হবে? সবসময় মনে রাখবা সাম্যাবস্থান থেকে স্প্রিংকে প্রসারিত করা হোক অথবা স্প্রিংকে সংকুচিত করা হোক, সাম্যাবস্থান বললে স্মরণের মান 0। সাম্যাবস্থায় স্প্রিংয়ের ক্ষেত্রে স্মরণের মান কত? 0। তখন এক্স ইনিশিয়াল কত বসবে? 0 বসবে। তখন এক্স ইনিশিয়াল কত বসবে? 0, কারণ আদি অবস্থান কোথায়? 0 0, সাম্যাবস্থান থেকে আসতেছো। আর এক্স ফাইনাল, তাহলে এক্স ফাইনাল হচ্ছে তুমি কোথায় নিয়ে গেছো? 2 সেন্টিমিটারে নিয়ে গেছো। তাহলে 2 সেন্টিমিটার এটাকে মিটারে কাউন্ট করে ফাইনালের এখানে বসাবা। যদি সাম্যাবস্থান থেকে আসতে বলে তাহলে কিন্তু তোমাকে ওই যে এক্স ইনিশিয়াল কখনোই দিবে না, কারণ ওটা তো 0, ওটা তোমাকে বুঝে নিতে হবে। এবার মনে করো এই স্প্রিংটাকে আমি অলরেডি 2 সেন্টিমিটার কি করে রাখছি? প্রসারিত করে রাখছি। এবার ওইখান থেকে আরো 5 মিটার, আরো 5 সেন্টিমিটার কি করলাম? প্রসারিত করলাম। ভালো করে বুঝবা, তোমাকে এটার জন্য কৃতকাজ বের করতে বলছে, এটা না, প্রথম অংশের জন্য না, এই অংশের জন্য কৃতকাজ বের করতে বলছে। তাহলে এখানে কি হবে দেখো, তুমি অলরেডি স্প্রিংকে সাম্যাবস্থান থেকে দেখো তো এখান থেকে গেছো না, তাহলে এটা তোমার আদি অবস্থান, এটা তোমার কি শেষ অবস্থান, বুঝিও ভালো করে। তাহলে এখানে কি এক্স ইনিশিয়াল আমি 0 বসাবো? না, এক্স ইনিশিয়াল 0 কখন বসবে? তুমি সাম্যাবস্থান থেকে প্রসারিত করলে কিংবা সাম্যাবস্থান থেকে সংকুচিত করলে। তো তুমি প্রসারিত করছো এখান থেকে একটু, তো এটা কি সাম্যাবস্থান থেকে করছো? না, অলরেডি তাকে 2 সেন্টিমিটার তুমি কি করে রাখছো? প্রসারিত করে ওইখান থেকে আরো 5 সেন্টিমিটার কি করছো? প্রসারিত করছো। তাহলে এক্স ইনিশিয়ালের মান বসবে 2 সেন্টিমিটার, যেটা মিটারে কাউন্ট করে বসাবা, আর এক্স ফাইনালের মান বসবে কত? টোটাল 5 সেন্টিমিটার, এখান থেকে 5, ঠিক আছে কিনা? এখান থেকে 5 আর ওইখান থেকে হিসাব করলে 7, এটা বা 5 যেহেতু বলছি 5 দিয়ে বসাবা। আমরা ম্যাথ করব, ম্যাথ করলে এই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্যই আমরা ম্যাথগুলো করব। এইভাবে কিছু বাছাইকৃত সিলেক্টেড ম্যাথ আমরা করব যেগুলো কনফিউশন তৈরি করতে পারে তোমার মধ্যে, যেগুলোকে একটু ভালো করে তুমি যদি বুঝে করতে পারো তাহলে এই টপিকগুলোতে তোমার আর প্রবলেম থাকবে না। বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়। তাহলে এখানে তোমাকে যেটা মনে রাখতে হবে, এই কনসেপ্টটা পুরোটাই হলো কি স্প্রিং বল দ্বারা কৃতকাজের কনসেপ্ট। এখানে এজেন্ট কর্তৃক কি হয় নাই? কৃতকাজ হয় নাই। এটা হচ্ছে পুরোটা কার উপর? স্প্রিং কর্তৃক। বুঝতে পারছি? তাহলে এবার আসো আমরা স্প্রিং বলটা বাদ দিলে এজেন্ট বল দ্বারা যে কৃতকাজটা হবে সেটা কিভাবে করবে একটু দেখি। ওটা পুরোপুরি এটার মতোই থাকবে, শুধু এক্স ফাইনালটা কোথায় আগে চলে আসবে, এটা একটু মনে রাখবা। এটা হচ্ছে এজেন্ট কর্তৃক বল দ্বারা কৃত কাজ, অথবা এটাকে আরেকটা বিষয় বলা যায়, অথবা স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তি। স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তি। তাহলে এটা হচ্ছে আমাদের আগেরটা, আমি লিখছি কারণ পার্থক্যটা বোঝার জন্য এখানে লিখে রাখছি এটা, কেমন? এবার আসো স্প্রিং বল দ্বারা কৃত কাজ। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু
ইন্টিগ্রেশন অফ, এখানে আবার বসবে এক্স ইনিশিয়াল, এখানে বসবে এক্স ফাইনাল, আগের মতো, একদম আগের মতো, এফ ইন্টু কি ডিএক্স কস থিটা। এবার ডাব্লিউ ইকুয়াল টু এক্স ফাইনাল, এখানে বসবে এক্স ইনিশিয়াল, এফ এর মান বসাবো কত কে এক্স, সাথে আছে কে অপারেটর ডিএক্স। এইবার আমাকে বলতো কস কত ডিগ্রি লিখবো। এখানে কিন্তু এখন কস 180 ডিগ্রি হবে না। কস 180 কখন হয়েছিল, যখন তুমি স্প্রিং বল দ্বারা কৃতকাজ বের করছিলা, তখন বলের কোণের মান হয়েছিল কত 180। এখন কেন 180 হবে না আমি তোমাকে একটু বলি। ধরো এটা স্প্রিং এর সাম্যাবস্থান, এবার এখান থেকে তুমি তাকে টেনে একটু লম্বা করছো, তাহলে এটা হচ্ছে কি এক্সটা, এটা হচ্ছে এক্স, তাহলে সরণ এদিকে। এখন এই স্প্রিংটা যে এখান থেকে তুমি প্রসারিত করছো, এই প্রসারিত করছো কে, এজেন্ট করছে না। এজেন্ট কর্তৃক যে বল প্রয়োগ করা হয়েছে ওই বলের জন্যই তো সরণটা ঘটছে বা প্রসারণটা ঘটছে। তো এজেন্টের বল কাজ করছে কোন দিকে, এদিকে না। দেখো এটা হচ্ছে এজেন্ট কর্তৃক বল, আর এখান থেকে যখন আমরা ছেড়ে দিছি এজেন্ট আর বল প্রয়োগ করতেছে না, তখন প্রত্যয়নী বল কাজ করছে কোন দিকে, উপরের দিকে। ভালো করে বুঝবা, এজেন্টের বল যতক্ষণ কাজ করবে, এজেন্টের বল যতক্ষণ কাজ করবে তখন প্রত্যয়নী বল তৈরি হচ্ছে। এজেন্টের বল যখন শেষ, এজেন্ট আর বল প্রয়োগ করতেছে না, তখন প্রত্যয়নী বলটা পুরোপুরি রূপে স্প্রিংটাকে কি করবে, সাম্যাবস্থানের দিকে ফেরত নিয়ে যাবে। তাহলে আমরা করতেছি এজেন্ট কর্তৃক বল দ্বারা কৃত কাজ, মানে আমরা এফএসটাকে কাউন্ট করব না, কারণ এফএস কি, এটাকে এজেন্ট কর্তৃক না স্প্রিং কর্তৃক, এটা স্প্রিং কর্তৃক বল বা স্প্রিং বল, এটা আমরা অলরেডি দেখে ফেলছি। তখন আমরা 180 বসাইছি, কারণ সরণ যেদিকে এফএস কি তার বিপরীত দিকে কাজ করে। কিন্তু এইবার সরণ যেদিকে, এজেন্টের বল কি একই দিকে কাজ করতেছে না, এবার কি আর বিপরীতে কাজ করতেছে না। তাহলে দুইটা বল বলতেছি, এজেন্ট কর্তৃক বল এবং সরণ যেহেতু একই দিকে কাজ করতেছে, এখানে অ্যাঙ্গেল হবে কত ডিগ্রি, 0 ডিগ্রি। আমরা এটা অবশ্যই জানি, দুইটা বল বা দুইটা মান যদি একই দিকে কাজ করে একই সরলরেখা বরাবর, এখানে কি হয়, কোণের মানটা 0 ডিগ্রি হয়। তাহলে এই হচ্ছে ফর্মুলা, অর্থাৎ পার্থক্যটা বুঝছো, একই পুরোটা সেম। দেখো যখন তুমি স্প্রিং বল দ্বারা কৃতকাজ বের করো তখন কজের মান বসে কজ 180, 180 ডিগ্রি, কারণ ডিরেকশনটা বিপরীত। আর যখন তুমি এজেন্ট কর্তৃক বল, মানে এজেন্ট কর্তৃক যে বলটা দেওয়া হয়েছে ওই বল দ্বারা কৃতকাজ বের করবা, তখন তুমি অ্যাঙ্গেলের মান বসাচ্ছ কত, 0 ডিগ্রি। তাহলে কজ 0-র মান হচ্ছে 1, তাহলে কজ 0-র মান যেহেতু 1, তাহলে এখানে শুধু কি থাকবে, কে এক্স ইন্টু ডিএক্স, এটা থাকবে। তার মধ্যে কে তো ধ্রুবক, তাহলে কে বাইরে চলে আসবে। এবার কিন্তু এখানে আর মাইনাস বসবে না, এবার কিন্তু এখানে মাইনাস বসবে না, কারণ এবার বল এবং সরণ একই দিকে, সো এখানে আর মাইনাসটা আসবে না। কিন্তু স্প্রিং বলের বেলায় মাইনাসটা কাউন্ট হয়, কারণ বল এবং সরণ পরস্পরের বিপরীত থাকে। আচ্ছা, এবার যদি এক্সকে আমরা ইন্টিগ্রেশন করি, আগের মতো আসবে। এক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2, আর এই যে থার্ড ব্রেকেটে লিমিটটা বসাবো আমরা, এক্স ফাইনাল থেকে এক্স ইনিশিয়াল। তাহলে এখান থেকে যদি এবার আমরা মান বসাই দিই, এটা কে থাকবে, তাহলে এখানে এক্স ফাইনাল স্কোয়ার ডিভাইড বাই 2, ওই যে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাচ্ছি, এক্স ইনিশিয়াল স্কোয়ার বাই 2। এই তাহলে এখান থেকে যদি তুমি হাফ কমন নাও, তাহলে এটা আসবে হাফ কে, এটা আসবে এক্স ফাইনাল স্কোয়ার, আর এটা আসবে এক্স ইনিশিয়াল স্কোয়ার। এই যে দেখছো, এই যে এটা হলো আমাদের কৃতকাজের সূত্র। এটা হচ্ছে কার সূত্র, কৃতকাজের সূত্র। এটা কখন, এটা হচ্ছে স্প্রিং বল দ্বারা নয়, এজেন্ট কর্তৃক যে বলটা প্রয়োগ করা হয়েছে, এজেন্ট যে বলটা প্রয়োগ করে স্প্রিংকে সংকুচিত করছে বা প্রসারিত করছে, এজেন্ট বলের কারণে যে কৃতকাজটা হয়েছে এটা হচ্ছে সেটা। তো এটার সাথে এটার পার্থক্যটা কোথায়, স্প্রিং বলের বেলায় অ্যাঙ্গেলের মানটা হবে 180, যার কারণে এখানে একটা নেগেটিভ চিহ্ন কাউন্ট হয়, কিন্তু এজেন্ট কর্তৃক বলের ক্ষেত্রে কোনো মাইনাস কাউন্ট হবে না, কারণ অ্যাঙ্গেলের মানটা হচ্ছে কত, 0 ডিগ্রি। তাহলে এখানে এক্স ইনিশিয়ালটা আগে, এখানে এক্স ফাইনালটা আগে। এটা কিন্তু অলরেডি পজিটিভেই আসছে, দেখো এটা মাইনাসে আসে নাই, বাট এটার আনসারটা মাইনাসে আসছিল, আমরা আরেকটা মাইনাস কমন নিয়ে এটাকে সেম সেম করছিলাম। কথা বুঝতে পারছি এটা। তো এইটার একটা পরিচয় হচ্ছে এজেন্ট বল বা এজেন্টের যে বল সেটা দ্বারা কৃত কাজ এটা, অথবা স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তি এটা। এটা কিন্তু স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তি না, কারণ স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তি স্প্রিং নিজে সঞ্চয় করবে না। বিভব শক্তি জিনিসটা কি, বিভব শক্তি হচ্ছে বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য তার মধ্যে কাজ করার যে সামর্থ্যটা আসে বা কাজ করার যে সামর্থ্যটা তৈরি হয় সেটাকে বলা হয় বিভব শক্তি। এখন স্প্রিংকে যে প্রসারিত করছে
ওই প্রসারণের কারণে তার অবস্থানের চেঞ্জ ঘটছে না, সরণের পরিবর্তন হয়েছে না? এই সরণের পরিবর্তনটা কে ঘটাইছে? স্প্রিং নিজে নিজে ঘটাইছে নাকি এজেন্ট ঘটাইছে? অবশ্যই এজেন্ট ঘটাইছে। এজেন্টই তো বল প্রয়োগ করে তার অবস্থানটা পরিবর্তন করছে। তাহলে স্প্রিংয়ের মধ্যে যে শক্তিটা জমা হবে বিভব শক্তি আকারে, সেটা এজেন্টের কৃতকাজ থেকে আসবে, কারণ এজেন্টই মূলত স্প্রিংয়ের অবস্থানটা পরিবর্তন করছে। এটা স্প্রিং বলের জন্য কিন্তু হবে না, কারণ স্প্রিং বল কি করছে? স্প্রিংকে সাম্যাবস্থানের দিকে নিয়ে গেছে। কথা বুঝছি কিনা নাকি বুঝি নাই? তাহলে এখানে এজেন্টের বলের কারণে যে সরণের পরিবর্তনটা হয়েছে, এজন্য স্প্রিং একটা কাজ করার সামর্থ্য লাভ করে। ওই কাজ করার সামর্থ্যটাকে আমরা স্প্রিংয়ের বিভব শক্তি বলি, যেটা হচ্ছে এটা। তাহলে এইটা মূলত দুইটা ফর্মুলাকে নির্দেশ করে। এখানে মূলত দুইটা ফর্মুলা। এটা যদি এজেন্ট দ্বারা কৃতকাজ বের করতে বলে তখনও তুমি এটাই করবা, আবার যদি বলে যে স্প্রিংয়ের বিভব শক্তি নির্ণয় করো তখনও এটাই হবে। কারণ বিভব শক্তি কার জন্য আসবে? এজেন্টের কৃতকাজের জন্যই সে বিভব শক্তিটা লাভ করবে। আর স্প্রিং দ্বারা যে কৃতকাজ বা স্প্রিং বল দ্বারা যে কৃতকাজ, তখন ফর্মুলা বসবে এটা। বলো, এতটুকু জিনিসকে বুঝছো? এটাই হচ্ছে স্প্রিংয়ের টপিক। মানে আমরা এই চ্যাপ্টারে স্প্রিংয়ের যে কৃতকাজ সংক্রান্ত যে বিষয়টা পড়তে যাচ্ছি, বা স্প্রিংয়ের কৃতকাজ রিলেটেড যে টপিকটা আমাদের পড়তে হবে, সেটার টপিক হচ্ছে এটা। তাহলে এখানে মূলত কয়টা জিনিস শিখলাম? তিনটা জিনিস। প্রথমত, স্প্রিং বল দ্বারা কৃতকাজ, এটা একটাই বিষয়। তাহলে স্প্রিং বল দ্বারা কৃতকাজের ফর্মুলা হচ্ছে W = ½ of K x ইনিশিয়াল মাইনাস x ফাইনাল, এভাবে বসবে, ঠিক আছে? আর এজেন্ট বল কর্তৃক যে কৃতকাজ, সেটাও সেম সূত্র, তবে x ফাইনালটা আগে, x ইনিশিয়ালটা পরে। একই সাথে এটা আবার স্প্রিংয়ের বিভব শক্তিকেও নির্দেশ করে, কারণ বিভব শক্তি কার জন্য আসবে? এজেন্টের বল দ্বারা যে কৃতকাজ হয়েছে, ওই কৃতকাজের কারণে তার মধ্যে কাজ করার সামর্থ্য থাকবে, যেটাকে আমরা শক্তি বলি। তাহলে এটাই আবার স্প্রিংয়ের কি বিভব শক্তি হিসেবেই কাজ করবে। তাহলে এই যে তিনটা ফর্মুলা বা তিনটা টপিক, মূলত স্প্রিংয়ের যে অংশটা, আশা করি মোটামুটি বেসিকটা আমরা বুঝতে পারছি। এখন আমরা এখান থেকে চলে যাব এই বেসিকটার পরে মহাকর্ষীয় বল দ্বারা কৃতকাজ। ওইটাও সেম জিনিসই, তুমি খুব বেশি পার্থক্য দেখবে না, কারণ মহাকর্ষীয় বলও হচ্ছে একটা পরিবর্তনশীল বল। স্প্রিং বল যেরকম একটা পরিবর্তনশীল বল, মহাকর্ষীয় বলও কি একটা পরিবর্তনশীল বল। মহাকর্ষীয় বলের কনসেপ্টটা দেখার পর আমাদের আজকের লেকচারটা শেষ হবে। এরপর পরবর্তী লেকচারে আমরা মহাকর্ষীয় বল দ্বারা কৃতকাজ, স্প্রিং বল দ্বারা কৃতকাজ, স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তি, তারপর এর আগে যেগুলো করছিলাম ভেক্টর ফরম্যাটে কৃতকাজ কেমনে বের করে, বিভিন্ন আনত তলের ক্ষেত্রে কৃতকাজ কেমনে বের করে, এই রিলেটেড অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো লেকচার 4-এ। তাহলে আমাদের লেকচার 3-এর মেইন পার্ট হচ্ছে স্প্রিং, আর এখন আমরা শুরু করব মহাকর্ষীয় বল দ্বারা কৃতকাজ। আশা করি এতটুকু পর্যন্ত আমরা ভালো করে বুঝছি। তবে মহাকর্ষীয় বল কৃতকাজ শুরু করার আগে তোমরা একটু ভিডিওটা পজ করে এটা একটু খাতায় নোট করবা, নোট করে এটা একটু সামারি করে নিবা, মানে তোমরা জিনিসটা বুঝছো কিনা। এরপরে আমরা মহাকর্ষীয় বলটাতে যাব, তা তোমরা শুরু করবা। আমি তো একসাথে শুরু করতেছি, তোমরা আগে এটাকে নিশ্চিত করবা যে তোমরা এটা বুঝছো কিনা, দেন মহাকর্ষীয় বলের কনসেপ্ট আমরা যাব। স্প্রিং দ্বারা কৃতকাজ যদি আমরা বুঝে থাকি, অর্থাৎ আমরা যে টপিকটা মাত্র শেষ করলাম, স্প্রিং বল দ্বারা কৃতকাজ নির্ণয় এবং হচ্ছে স্প্রিং বল দ্বারা স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তি, অর্থাৎ এজেন্ট দ্বারা যে কৃতকাজটা করা হয় স্প্রিংয়ের উপর, সেটা এই দুটোতে একই, মাত্র আমরা সেটা ইন ডিটেল এক্সপ্লেন করলাম। তাহলে এখন আমরা আরেকটা টপিক করে ফেলবো যেটা এটার সাথে খুবই রিলেভেন্ট, যেটা হচ্ছে মহাকর্ষীয় বল দ্বারা কৃতকাজ। তাহলে আজকের লেকচার আমরা এই টপিকগুলোর বেসিকটা শেষ করব, এবং সামনের লেকচার আমরা কি করব, ওভারঅল যতগুলো টপিক আমরা এই তিনটা লেকচারে কভার করছি সবগুলোর উপর ইন ডিটেল একটা লম্বা ম্যাথ ক্লাস থাকবে। অর্থাৎ চতুর্থ লেকচারটা একটু ভালো করে সবাই করবা, ওইখানে হচ্ছে এই তিনটার উপর সকল ধরনের গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করব। আচ্ছা চলো তাহলে আমরা আমাদের টপিক শুরু করি। আমাদের টপিক হচ্ছে মহাকর্ষীয় বল দ্বারা কৃতকাজ। মহাকর্ষীয় বল দ্বারা কৃতকাজ। আচ্ছা, এটা শুরু করার আগে একটু বলি, আমরা মহাকর্ষ বল, অভিকর্ষ বল এগুলো আমাদের পূর্ব পরিচিত পড়া, তাই না? আমরা আগে থেকে এই পড়াশোনাগুলো পড়ে পড়ে আসছি। যেমন মহাকর্ষ বল হচ্ছে কোনটা? আমরা জানি মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাকে বলা হয় কি? মহাকর্ষ বল। এই বলের মানটা খুবই কম, খুবই দুর্বল হওয়ার কারণে এটাকে আমরা কি করি না, নর্মালি অনুভব করি না।
তবে নর্মালি হচ্ছে স্পেসের ক্ষেত্রে বা স্পেসে সৌরজগতে এই বলটার প্রভাব খুব বেশি বিদ্যমান, এবং এটার জন্য হচ্ছে গ্রহ নক্ষত্রগুলা পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতে পারে এবং আমাদের পৃথিবী যে সূর্যকে চারদিক থেকে পরিভ্রমণ করে, এবং এই পৃথিবীর সাথে সূর্যের যে আকর্ষণ, এটাই হচ্ছে কি নর্মালি মহাকর্ষ বল, বা পৃথিবীর জন্য হলে স্পেসিফিক্যালি এটা আমরা অভিকর্ষ বল বলি। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে বেসিকটা একটু দেখে ফেলে আগে। মহাকর্ষ বলের বেসিকটা ছিল এরকম, যদি M1 এটার কেন্দ্র হচ্ছে এখানে, আর যদি আমাদের কাছে M2 একটা বস্তু থাকে এবং এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তাহলে নিউটনের ল থেকে, নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা দুইটা বিষয় পড়ছিলাম যে এফ, এই মহাকর্ষ বলের মানটা প্রপোর্শনালস টু M1 M2, অর্থাৎ বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এবং এই বলের মানটা তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এইটাকে যখন আমরা একত্রিত করতাম, দেখো তো আমরা এই সূত্রটা পড়ছিলাম M1 M2 ডিভাইডেড বাই কি আর স্কোয়ার। এটা আমাদের আগের কনসেপ্টে এটাকে আমরা পড়ছি, তাই না? এটা হচ্ছে কি নিউটনের মহাকর্ষ সূত্র নামে যেটা পরিচিত, F ইকুয়াল টু জি ইন্টু M1 M2 ডিভাইডেড বাই কি আর স্কোয়ার। তাহলে এখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এই প্রপোর্শনাল চিহ্নটা উঠে যাওয়ার কারণে বা তুলে দেওয়ার কারণে আমাদেরকে একটা ধ্রুবক ব্যবহার করতে হয়, যেটাকে আমরা কি বলি মহাকর্ষীয় ধ্রুবক বলে থাকি। এই এখন এই টপিকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কেন জানো? স্প্রিং বল দ্বারা যে কৃতকাজটা হইতো, ওইখানে বলের মানটা কি থাকতো না, ফিক্সড থাকতো না, ধ্রুব বল ছিল না। স্প্রিং বল যে এরকম একটা পরিবর্তনশীল বল, মহাকর্ষীয় বলও কিন্তু একটা কি পরিবর্তনশীল বল, অর্থাৎ এখানে বলের মানটা কি না, ফিক্সড না। কথা বুঝতে পারছি? কেন ফিক্সড না তোমাকে আমি একটু বলি। মহাকর্ষ এই যে বলের মানটা দেখো ভরের উপর ডিপেন্ডেন্ট, তাহলে ভর যদি কম বেশি হয় অবশ্যই বলের মান কি হবে, কম বেশি হবে। তবে নর্মালি তো আমরা বস্তুদ্বয়ের ভরের পরিবর্তন দেখি না। যেমন এই বস্তুকে যদি আমি এই আর দূরত্ব থেকে সরাই যদি অন্য দূরত্বে নিয়ে যাই, ভরের কি কোনো পরিবর্তন হবে? হবে না। তাহলে এইখানে আমাদের প্রথম ফ্যাক্টরটা খুব বেশি প্রয়োজনীয় নয় বলের পরিবর্তন দেখানোর জন্য। মূলত মহাকর্ষীয় বলে বলের পরিবর্তন হয় কার জন্য? মধ্যবর্তী দূরত্বের জন্য। মধ্যবর্তী দূরত্ব যখনই পরিবর্তন হবে, মহাকর্ষীয় বলের মানও ঠিক তখনই পরিবর্তন হয়ে যাবে। দূরত্ব যদি বেড়ে যায় তাহলে মহাকর্ষীয় বলের মান কি হবে, কমে যাবে। আর দূরত্ব যদি কমে যায় তাহলে বলের মানটা বেড়ে যাবে। তাহলে পরিবর্তনশীল বল হচ্ছে, আমরা বলছিলাম যে বলগুলো দূরত্বের উপর নির্ভরশীল বা দূরত্বের চেঞ্জে বলগুলোও পরিবর্তন হয়, এগুলো হলো পরিবর্তনশীল। তাহলে প্রথম কথা হচ্ছে মহাকর্ষ বল একটি পরিবর্তনশীল বল। মহাকর্ষ বল হচ্ছে একটি পরিবর্তনশীল বল যা মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল। মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল। তো যেহেতু বলের মানটা এখানে ফিক্সড নয়, পরিবর্তনশীল বল যেহেতু কাজ করতেছে, আমরা দেখে আসছিলাম পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কেমনে হিসাব করতে হয়। পরিবর্তনশীল বল দ্বারা কাজ হিসাব করতে হয় ইন্টিগ্রেশনের মাধ্যমে বা যোগজীকরণের মাধ্যমে। তাহলে আমরা অলরেডি পরিবর্তনশীল বলের একটা দীর্ঘ লেকচার শেষ করছি, লেকচার 2। লেকচার 3 শুরুতে যে কনসেপ্টটা পড়লাম স্প্রিং বল দ্বারা কৃত কাজ, সেটাও একটা পরিবর্তনশীল বল ছিল, ওইটা দিয়েও আমরা কাজ বের করছি ইন্টিগ্রেশনের মাধ্যমে। এখনও আমরা ইন্টিগ্রেশন দিয়েই হচ্ছে কাজটা বের করব। আশা করি ইন্টিগ্রেশনটা তোমাদের এখন খুব বেশি কঠিন লাগতেছে না, শুধু কৃতকাজ বের করার জন্য। অর্থাৎ পুরো ইন্টিগ্রেশন তো আমরা পড়াচ্ছি না, কৃতকাজের জন্য যতটুকু ইন্টিগ্রেশনের নলেজ তোমার দরকার ততটুকু অলরেডি আমরা কি আলোচনা করছি। ওইটার ভিত্তিতে আমরা কি করব, এই মহাকর্ষীয় বল দ্বারা কৃতকাজটা বের করব। তাহলে এই ছিল আমাদের প্রথম অংশের যে বেসিক কথা। এবার আমরা মূলত কৃতকাজের সমীকরণটা বের করব। এবার আসুন কৃতকাজের সমীকরণটাতে আমরা যাই। যদি ধরো এটা একটা বস্তু, ঠিক আছে, এটা হলো বস্তুর কেন্দ্র, ঠিক আছে, এটা একটা বস্তু। এখন মহাকর্ষীয় বল কাজ করার জন্য একটা মহাকর্ষীয় ক্ষেত্রের প্রয়োজন হয়, অর্থাৎ এই বস্তুটার একটা মহাকর্ষীয় ক্ষেত্র বিদ্যমান। যদিও আমরা বলি যে মহাকর্ষীয় ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত, তবে আমরা ধরে নিচ্ছি এই বস্তুটার মনে করো এতটুকু জায়গাটা হচ্ছে তার কি মহাকর্ষীয় ক্ষেত্র। অর্থাৎ এই বস্তুটার সাথে
অন্য বস্তুর আকর্ষণ বলের প্রভাবটা এতটুকু জায়গা জুড়ে কাজ করতেছে, আমরা এটা ধরে নিচ্ছি। তাইলে এই ক্ষেত্রের মধ্যে যদি কোনো বস্তুকে তুমি দূরত্ব কম বেশি করো, মানে এটার কাছাকাছি নিয়ে আসো কাউকে অথবা এই বস্তু থেকে দূরে নিয়ে যাও, তাহলে মধ্যবর্তী বলের মানটা কি হবে? পরিবর্তন হবে। আচ্ছা, ধরো এটা হচ্ছে এম ভরের বস্তু। এবার এখানে একটা ছোট্ট বস্তু, এই যে ঘাড়ো করে দিলাম, এটা হচ্ছে ছোট এম ভরের বস্তু। ভালো করে বুঝবা, এটা হচ্ছে কি ছোট এম ভরের বস্তু। আর এটার মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটাকে বললাম আমরা R1। ইনফরমেশনগুলো একটু ভালো করে বুঝবা। অর্থাৎ এই যে ক্ষেত্রটা আছে, এই ক্ষেত্রটা হচ্ছে এই যে বড় বস্তুটা, বড় হাতের এম ভরের যেটা বস্তু, এই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র হচ্ছে এটা। মহাকর্ষীয় ক্ষেত্র কি? যতটুকু এলাকা জুড়ে, যতটুকু স্থান জুড়ে এই বস্তুটার আকর্ষণ বলের প্রভাবটা বিদ্যমান থাকবে, ওই এলাকাটাকে বলা হচ্ছে তার ক্ষেত্র। এবার ওর মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে যদি তুমি অন্য কোনো বস্তুর দূরত্ব কম বেশি করো, তাহলে তাদের মধ্যবর্তী বলের মান কি হবে? কম বেশি হবে। যেমন এম ভরের একটা বস্তু যদি তার R1 দূরত্বে থাকে, এখন যে পরিমাণ বল কাজ করবে, যদি আমি এটাকে এইখান থেকে একটু বুঝবা ভালো করে, এখান থেকে এই যে সরাই মনে করো কোথায়, এখানে নিয়ে আসছি, ওই এম ভরের বস্তুটাই, এটা যেরকম এম ভরের বস্তু, এটাও ঠিক কি এম ভরেরই বস্তু। তবে এম ভরের বস্তুকে এখন আমি কি করছি? আর একটু দূরে সরাইছি। অর্থাৎ এম ভরের বস্তু এই এম থেকে আরেকটু দূরে চলে গেছে, তাহলে দূরত্ব বেড়ে গেছে না? দূরত্ব যদি বেড়ে যায়, এখন আকর্ষণ বলটা কমে যাবে না? এখন দূরত্ব কত এই জায়গার জন্য? এই যে এখান থেকে যদি চিন্তা করো, এখন দূরত্বটা হচ্ছে এটুক। এই যে এটাকে আমরা বলবো কি R2। ওই বস্তুর কেন্দ্র থেকেই দূরত্ব, তো সবসময় আমরা কেন্দ্র থেকে হিসাব করি। তাহলে প্রথমে বস্তুটা এখানে ছিল, তখন এই বস্তু থেকে এটার দূরত্ব ছিল R1। তুমি যখন এটাকে আরেকটু দূরে নিয়ে গেছো, তখন দূরত্বের মান পরিবর্তন হয়েছে। তখন এম বস্তু থেকে এই ছোট্ট বস্তুটা R2 পরিমাণ দূরত্বে অবস্থিত। তাহলে বলের মান কি এখন আগের মতো থাকবে? থাকবে না, অবশ্যই চেঞ্জ হবে। এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট, বলের মানটা পরিবর্তন হয়েছে। এবার আমরা যেটা বের করতে চাচ্ছি, এই বস্তু তো নিজে নিজে এখান থেকে ওই দূরত্ব সরে যায় নাই, ওকে নিজে নিজে সরে গেছে না, ওটাকে কেউ একজন কি করছে? নিজে সরাইছে। মানে ওই যে এজেন্ট, ওই যে স্প্রিং যেরকম নিজে নিজে প্রসারিত হয় নাই, কেউ একজন স্প্রিংটাকে প্রসারিত করছে, তাহলে ওইটাকে আমরা বলছিলাম এজেন্ট। এখানেও আমরা বলবো এই যে ছোট্ট বস্তুটা R1 দূরত্ব থেকে R2 দূরত্বে যে চলে গেছে, কে নিয়ে গেছে? ও তো নিজে নিজে যায় নাই, কে নিয়ে গেছে? এজেন্ট নিয়ে গেছে। তাহলে এজেন্ট যেহেতু ওকে নিয়ে গেছে, এজেন্ট কর্তৃক এখানে একটা কৃতকাজ থাকবে, এজেন্ট কর্তৃক একটা কি থাকবে? কৃতকাজ থাকবে। এটাকে বলা হয় মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ। অর্থাৎ যে কাজটা এজেন্ট করতেছে, ওটা হলো মহাকর্ষ বলের বিরুদ্ধের কৃতকাজ। পয়েন্ট একটু পরে ক্লিয়ার করব, যেটা মহাকর্ষ বলের বিরুদ্ধে কেন বলতেছি আমরা। আচ্ছা, এবার আসো তাহলে এখন আমরা যদি বলি, এটা এখন যেটা বের করতেছি আমরা যদিও টাইটেল লিখছি কি মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ, কিন্তু আমরা যে সিনারিওটা আঁকছি, এখানে মহাকর্ষ বল দ্বারা কাজ হচ্ছে না, মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে। কিভাবে একটু বলি, একটু এক্সপ্লেন করে দেই, দেখো আমি তোমার বলি। আচ্ছা দেখো তো, মহাকর্ষ বল তো সবসময় আকর্ষণ ধর্মী, এই বিষয়ে তো কারো কোনো সন্দেহ নেই, এটা তো কমন সেন্স, এটা আমরা পড়ছি। মহাকর্ষ বল কি কখনো বিকর্ষণ করে? করে না, আকর্ষণ করে। তাহলে এখানে এই চিত্রটা একটু দেখো তো, ধরো দুইটা বস্তু, এই দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেটা কি? এই যে ধরো এই বস্তুটার প্রতি আকর্ষণ বলটা কি এদিকে কাজ করবে না? মহাকর্ষ বল। এই বস্তু থেকে, এম বস্তু থেকে ছোট এম এর প্রতি আকর্ষণ বল কি কখনো বাইরের দিকে কাজ করবে? বাইরের দিকে কাজ করলে তো বিকর্ষণ হয়ে যাবে। মহাকর্ষ বল চাইবে তাদের মধ্যবর্তী দূরত্ব, মানে মাঝখানের যে দূরত্বটা আছে, আকর্ষণ বলটা তাদের মাঝামাঝি দিকে কাজ করুক। তাহলে মহাকর্ষ বল হচ্ছে বস্তুর দিকে যদি বলটা কাজ করে, ওটা হচ্ছে কি মহাকর্ষ বল। বুঝতে পারছি? বা মহাকর্ষ বলের দিকে কাজ করা। কিন্তু বস্তুকে যদি তুমি বিপরীতে নিয়ে যাও, যেমনটা এখানে দেখো, আমরা যে চিত্রটা আঁকছি, বস্তু এখানে ছিল, তো এই বস্তুর প্রতি মহাকর্ষ বলের ডিরেকশন কোন দিকে হবে? মহাকর্ষ বলের ডিরেকশন হইতে হবে এই দিকে, তাই না? কিন্তু তুমি বস্তুকে জোর করে কোন দিকে নিয়ে গেছো? এদিকে নিয়ে গেছো, মানে বস্তুর স্মরণ ঘটাইছো কোন দিকে? এইদিকে। দেখো মহাকর্ষ বল কাজ করতেছে এই বস্তুটার দিকে, কিন্তু তুমি স্মরণ নিয়ে গেছো কোন দিকে? এই পাশে। তাহলে বল এবং স্মরণ পরস্পর কি বিপরীত না? পরস্পর বিপরীত। এবং এই বস্তুটাকে যে তুমি সরাই নিয়ে গেছো, এটা তো মহাকর্ষ বল নিয়ে যায় না, মহাকর্ষ বল তো ভেতরে কাছে আকর্ষণ করবে, যে
মহাকর্ষ বল কি কখনো দূরে নিয়ে যাবে? যাবে না। তাহলে ও তো দূরে গেছে, তার মানে এটা মহাকর্ষ বল নিয়ে যায় নাই, এজেন্ট কর্তৃক যে কাজটা করা হয়েছে বা এজেন্ট কাজ করার মাধ্যমে ওই বস্তুটাকে কি করছে? দূরে নিয়ে গেছে। যদি মহাকর্ষ বল কাজ করতো, বস্তু দূরে যাইতো না, বস্তু কোথায় আসতো? কাছে চলে আসতো। কথা বুঝছো? মানে আমরা যে সিনারিওটা এখানে আঁকছি, এই সিনারিওটা হচ্ছে মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ বের করতেছি। তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন নেওয়ারও কোনো কারণ নাই। মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ দিয়ে যে সূত্র পাবো, মহাকর্ষ বলের বিরুদ্ধের জন্য একই সূত্র পাবো, একদম একই, শুধুমাত্র একটা চিহ্নের পার্থক্য থাকবে। দেখবা তুমি এখন যদি মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ করো, ওটাকে তুমি মহাকর্ষ বলের জন্য ব্যবহার করতে পারবা। একটু মাথায় রাখতে হবে, একটা রাশির একটু জাস্ট পরিবর্তন হবে। তাহলে আসো আমরা ভ্যালুটা বের করি প্রথমে। এবার কৃতকাজ বের করবো। তাহলে আমরা তো কৃতকাজের সূত্র জানি, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডিএক্স, ঠিক আছে, সাথে কি কস থিটা, এবং এটা হচ্ছে মূল সূত্র, এটা আমরা আগেও দেখছি, এফ এস কস থিটা, ঠিক আছে কিনা। তো ডিএক্স কেন লিখছি? আমরা ক্ষুদ্র অংশের জন্য বা অপারেটর যেটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি না, এই জন্য এখানে অন্তরীকরণ কাকে নিছি? অপারেটরটা, সরি অন্তরীকরণ বলতেছি, যোগজীকরণ করতেছি, আমরা ইন্টিগ্রেট করতেছি কার সাপেক্ষে? সরণের সাপেক্ষে। এই জন্য অপারেটরটা হচ্ছে কি? সরণ। বুঝতে পারছি? সরণের সাপেক্ষে বলকে কি করতেছি? ইন্টিগ্রেট করতেছি। আচ্ছা ঠিক আছে, এখন লিমিট কত? লিমিট এই যেখানে যোগজীকরণে তোমার লিমিট বসাইতে হবে। লিমিট কিভাবে বুঝবো? তুমি কত থেকে কতটুকু, তুমি তো সরণের পরিবর্তন করছো, তাহলে সরণের মধ্যে কাজটা বের করবা। তো সরণ কত থেকে কতটুকু নিছো তুমি? বস্তু আগে ছিল কোথায়? R1 দূরত্বে, বস্তুকে এখন নিছো কোথায়? R2 দূরত্বে। তাহলে তোমার লিমিট হবে R1 থেকে R2, মানে বস্তুকে R1 দূরত্ব থেকে R2 দূরত্ব পর্যন্ত সরাতে কতটুকু বল, কতটুকু কাজ করতে হচ্ছে, এটাই হচ্ছে সেটা। এটা কি ডাব্লিউর ভ্যালু না? ডাব্লিউর ভ্যালু কত থেকে কত? বস্তু R1 এ ছিল, বস্তুকে R2 তে নিয়ে গেছি, R1 থেকে R2 তে নেওয়ার জন্য কতটুকু কাজ করতে হচ্ছে, এটা হচ্ছে তার ফর্মুলা। তাহলে লিমিট কেন R1 R2 এটা বুঝতে পারছি আশা করি। আচ্ছা এবার আসো মান বসাই আমরা। ডাব্লিউ ইন্টিগ্রেশন লিমিট R1, এখানে লিমিট R2। এফ কি? মহাকর্ষ বল না? একটু আগে তো দেখছি মহাকর্ষ বলের সূত্র। মহাকর্ষ বলের সূত্র হচ্ছে জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইড বাই কি? আর স্কোয়ার, সাথে আছে কি? ডিএক্স, ঠিক আছে। কস থিটা, আচ্ছা এটা তো বুঝছি আশা করি। আমি M1 M2 দিয়ে লিখছিলাম আগে, তো এখানে ক্যাপিটাল এবং স্মল এম কেন নিছি? বস্তু একটা নিছি ক্যাপিটাল এম, আর একটা নিছি স্মল এম। এটাকে M1 M2 দিয়েও লিখলেও কোনো প্রবলেম নাই, একই কথা। তবে আমরা অভিকর্ষ বলের জন্য হিসাব করি, তো এই জন্য ক্যাপিটাল আর স্মল দিয়ে নিই। তুমি 1 2 দিয়ে চাইলেও বুঝতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এখানে থিটাটা বুঝতে হবে। থিটা কার মান নির্দেশ করে? থিটা হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এখানে যে কস থিটা আমরা বসাইছি কাজের ক্ষেত্রে, থিটা হচ্ছে বল এবং সরণের কি? মধ্যবর্তী কোণ। এখন আমাকে একটু ভালো করে বুঝে অ্যান্সার করবা। দেখো তো, এই পয়েন্ট থেকে বস্তুকে যখন তুমি এদিকে সরাইছো, তাহলে এই যে পয়েন্ট থেকে বস্তুর সরণ কোন দিকে? এইদিকে। কিন্তু মহাকর্ষ বল কোন দিকে কাজ করবে? এই বস্তুটার দিকে কাজ করবে না মহাকর্ষ বল? তাহলে মহাকর্ষ বলের ডিরেকশন কিন্তু কি? এই বস্তুর দিকে। বাট তুমি বস্তুকে জোরপূর্বক কোন দিকে নিয়ে যাচ্ছ? মহাকর্ষ বলের বিরুদ্ধে নিয়ে যাচ্ছ। তাহলে বলের সাথে সরণের যে ডিরেকশন, এটা কি? বিপরীত না? তাহলে এই কোণের মান হচ্ছে এখানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা দেখছিলাম, স্প্রিংয়ের সরণ যেদিকে ঘটে প্রত্যয়নী বল বিপরীতে কাজ করে, ঠিক আছে। তাহলে এখানে কত আসবে? ডিএক্স, এখানে কস 180, কস কত আসবে? 180 ডিগ্রি। বুঝতে পারছি আশা করি। তাহলে ডাব্লিউ লিখলাম লিমিট R1 R2, কস 180 এর মান হচ্ছে -1, তাহলে -1 দিয়ে গুণ করলে তো যেটা সেম থাকবে, শুধু সামনে একটা কি বসবে? মাইনাস বসবে। তাহলে জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, সাথে আছে ডিএক্স। এইবার আমরা ইন্টিগ্রেশন করব। এটুক পর্যন্ত নিশ্চয় সবাই বুঝছি। এবার লিমিট বসালাম R1 R2। এবার দেখো তো, ইন্টিগ্রেশন করার আগে আমাকে দেখতে হবে আমি কাকে ইন্টিগ্রেট করব। এই যে দেখো এক্স এর সাপেক্ষে দূরত্ব, তো এটা সরণ, তাহলে দূরত্বকে করব। এখন জি এটা মহাকর্ষীয় ধ্রুবক, ধ্রুবককে কখনো ইন্টিগ্রেট করা যায়? করা যায় না। ভর এগুলাও কি? এগুলোও ধ্রুবক, এগুলাকেও কি করতে পারবা না? ইন্টিগ্রেট করতে পারবা না। তাহলে ধ্রুবকগুলো কোথায় চলে যাবে? বাইরে চলে যাবে। তাহলে মাইনাস সহ জি ক্যাপিটাল এম স্মল এম কোথায় চলে আসছে? বাইরে। কেন? এগুলো ধ্রুবক,
এগুলোকে আমি কি করতে পারবো না, ইন্টিগ্রেট করতে পারবো না। তাহলে এখানে আর কে থাকে, 1/r², সাথে আছে কে, dx। এই যে স্মরণের সাপেক্ষে কি করতেছো, যোগজীকরণ করতেছো, এই যে dx, ঠিক আছে। এবং আর কি, আর তো ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ এটা একটা দূরত্ব না, তাহলে এই যে দূরত্বের সাপেক্ষে দূরত্বকে কি করা যাবে, ইন্টিগ্রেট করা যাবে। আচ্ছা, এইটুক পর্যন্ত যদি বুঝে থাকে আমি একটু বলি, 1/r², এটাকে কি আমি r−2 লিখতে পারি কিনা? 1/r² যে কথা, r−2 একই কথা না, r⁻², ইনভার্স হয়ে গেছে আর কি, ভগ্নাংশ উল্টাই দিলে তো ইনভার্স চলে আসে, তাই না, পাওয়ার ঋণাত্মক হয়ে যায়। তাহলে এইবার আমি এটাকে ইন্টিগ্রেট করতে পারবো। এবার একটু বলি, যাদের সূত্র আবার ভুলে গেছো আবার বলি, ইন্টিগ্রেশন অফ x⁴n, এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে উপরে x⁴n+1 আর নিচে n+1 দিয়ে ভাগ, এটা হলো x⁴n এর ফর্মুলা ইন্টিগ্রেশনের বেলায়। তাহলে আমাদের এই যে চলকটা আছে, এটাকে আমরা কি x⁴n এর সাথে তুলনা করতে পারি না? আমি x এর জায়গায় r চিন্তা করতেছি, n এর জায়গায় -2 চিন্তা করতেছি, তাহলে আমার এই চেহারাটা দেখতে অনেকটা কি ওর মতো হয়ে গেছে না? তাহলে আসো ইন্টিগ্রেশন করে দিই এবার। w = -g M × m লিমিট r1 to r2। তাহলে এটাকে করলে কি হবে, উপরে n+1, তাহলে n এর মান কত, -2, প্লাস কত, 1, তাহলে n+1 দিয়ে আবার ভাগ হয়ে যাবে, তাহলে n+1 কত, -2 + 1। বুঝতে পারছি? এই যে আমাদের যোগজীকরণ করা শেষ। বলো তো এই জিনিসটা ভালো করে বুঝছি কিনা? আশা করি বুঝতে পারছি। আমি চিত্রটা একটু মুছে দিচ্ছি। চিত্রটা তো মোটামুটি বুঝছো তোমরা, নোট করার সময় একটু বেসিকটা যখন উঠাবা পাশে চিত্রটা এঁকে নিবা। আচ্ছা, সূত্রটাও আশা করি বুঝে গেছি, সূত্র অ্যাপ্লাই করে ফেলছি আমরা, মুছে দিচ্ছি আমি এটা। এবার দেখো তো এটাকে কি লেখা যায়, এই যে w = -gmm, তার সাথে লিমিট, এখন এদিকে বোধহয় দেখা যাবে না, আচ্ছা দাঁড়াও, বেশি চলে গেলে তো দেখা যাবে না। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি উপরের অংশটা মুছে দিই, এটা এদিকে চলে গেলে হয়তো দেখবা না। আশা করি একটু পর্যন্ত বুঝছো, একটু উঠাই ফেলবা তোমরা, আমি উপরের অংশগুলো মুছে দিচ্ছি। তাহলে এই লাইন থেকে উপরে w = -gmm, এটা থেকে গেছে ধ্রুবক, লিমিটটা এখনো বসাবো না, তাই লিমিটটা লিখে রাখতেছি, ইন্টিগ্রেশন অফ লিমিট, এটা গেল। এবার ইন্টিগ্রেশন হয়ে গেছে। আচ্ছা, ইন্টিগ্রেশন করে ফেললে সাইন দিতে হবে না, এটাকে তুমি এমনি লিখতে পারবা থার্ড ব্র্যাকেটের মধ্যে। এবার দেখো আমি একটু বলি আগে, থার্ড ব্র্যাকেট দিলাম, লিমিটগুলো এখানে বসাচ্ছি থার্ড ব্র্যাকেটে। ইন্টিগ্রেশন করা হয়ে গেলে সাইনটা আর ব্যবহার করতে হয় না, থার্ড ব্র্যাকেটে লিমিটগুলোকে দেখানো যায়, ঠিক আছে, থার্ড ব্র্যাকেটে দেখা যাবে। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা তো আমি আসলে বুঝতেছি না, এটা উপরে হয়ে গেল কিনা কোনো। আচ্ছা, একটু না বুঝলে বা দেখা না গেলে আমাকে একটু জানাও, বা আমি একটু নিচে করে লিখি। আসলে ভিডিওর অ্যাঙ্গেলটা বুঝতেছি না যে কতটুকু দেখা যাচ্ছে, এটা একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা দেখো, এবার আশা করি দেখা যাবে। তাহলে gmm, যেহেতু ইন্টিগ্রেশন করে ফেলছি আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতেছি, থার্ড ব্র্যাকেটে আমরা লিমিট বসাচ্ছি r2 r1। এবার এই যে এখানে যেটা পাইছিলাম এটাকে একটু সুন্দর করে লিখতেছি, দেখো তো। আচ্ছা, এটাকে দেখো তো বুঝো কিনা, r -2 + 1, তাহলে এখানে কি r−1 না, আর নিচে কত, নিচেও -1, তাহলে -1 মানে তো 1টা লিখতে হচ্ছে না, তো ওই মাইনাসটা কোথায়, সামনে চলে আসবে, তো মাইনাসে মাইনাস এটা কত হয়ে যাবে, তখন প্লাস হয়ে যাবে। এটা বুঝছো, এটা প্লাস কেন হয়েছে? এখানে নিচে যে ভগ্নাংশের নিচের দিকে একটু তাকাও, -2 + 1, তাহলে -2 + 1 এটার ভ্যালু কত, -1। তো -1 যদি থাকে, -1 নিচে থাকলে তো এটার মানের কোনো পরিবর্তন হয় না, ওই চিহ্নটা সামনে গুণ করে দিছি, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। বুঝতে পারছি? এবার এখানে কি আছে, আর ইনভার্স কত, 1, আর ইনভার্স 1, এই যে দেখো উপরেরটা, আর -2 থেকে 1 গেলে আর ইনভার্স কত হবে, 1। তো আর ইনভার্স 1 যে কথা, 1/r, একই কথা না? আমি r−1 কি 1/r লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে w = gmm, এবার হচ্ছে লিমিট বসাই দিব। তো লিমিট বসানোর নিয়ম কি, একবার আপার লিমিট বসাবো, একবার লোয়ার লিমিট বসাবো। তাহলে আসো আপার লিমিট বসাই একবার, তাহলে আর এর জায়গায় প্রথমে r2 বসবে, তাহলে 1/r2 মাইনাস, এরপরে লোয়ার লিমিট, আর এর জায়গায় কে বসবে, r1 বসবে। এই যে আমাদের মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, মহাকর্ষ
বল দ্বারা কৃত কাজ কত সেটা বের হয়ে গেছে। এই ফর্মুলাটা আমাদের মনে রাখা লাগবে, এটাই। তো এই জায়গায় যেটা করছি এটা হচ্ছে প্রতিপাদন বা বেসিক বোঝার জন্য, যে মহাকর্ষ বল যেহেতু একটা পরিবর্তনশীল বল, এই পরিবর্তনশীল বল দ্বারা তো কৃত কাজ তুমি ডিরেক্ট বের করতে পারবে না, ইন্টিগ্রেশন করে আসতে হবে। তো আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে আমাদের ফর্মুলাটা জেনারেট করছি। এই ফর্মুলার সাহায্যে এই বক্সটা দিয়ে আমরা এখন কি করব, মহাকর্ষীয় বলের মানগুলা বের করব। কথা বুঝাইতে পারছি না বুঝি নেই? এটাই আমাদের সূত্র, এটাই আমাদের টপিকের মূল ফলাফল, ঠিক আছে? আচ্ছা, এবার একটা বিষয় একটু বলে দেই, মহাকর্ষীয় বল দ্বারা কাজটা ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। একটু ক্লিয়ার করি, একটু আইডিয়া দিছিলাম প্রথমে। ওই যে বলছিলাম, মনে করো এই যেটা হলো অ্যাম্বরের বস্তু, এবার এটা হলো ছোট অ্যাম্বরের বস্তু, তাহলে এটার মহাকর্ষীয় বলটা অবশ্যই কোন দিকে কাজ করবে, এই যে মধ্যবর্তী দূরত্বের এদিকে কাজ করবে। এখন তুমি যদি বস্তুকে এখান থেকে সরাই ফেলো, এই যে এদিকে নিয়ে যাও, তাহলে তুমি সরণ কোন দিকে ঘটাইছো, মহাকর্ষ বলের বিপরীতে সরণটা ঘটাইছো। কথা বুঝতে পারছি কিনা? তো মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছো না, এটা কি মহাকর্ষ বলের পক্ষে কাজ হইছে? না। মহাকর্ষ বলের পক্ষে যদি কাজ হইতো, সরণটা মহাকর্ষ বলের দিকে থাকতো, অর্থাৎ বস্তু এখান থেকে এখানে চলে আসতো বা এদিকে চলে আসতো। তুমি তো বস্তুকে মহাকর্ষ বলের বিপরীতে সরাইছো। তো মহাকর্ষ বলের বিরুদ্ধে যদি বস্তুর সরণ ঘটে, ওটাকে বলা হয় মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। তো মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ কে করে? এজেন্ট করে। কে করে? এজেন্ট। তাইলে মহাকর্ষ বলের বিরুদ্ধের কৃত কাজটা নেগেটিভ হবে। কি হবে? নেগেটিভ। কারণ তুমি কি করতেছ? বিপরীত। এই যে এখানে মধ্যবর্তী কোণ কত? 180 না? 180 হইলে এখানে কি আসবে? মাইনাস। আবার এটা অ্যাম্বরের বস্তু, এখান থেকে অ্যাম্বরের বস্তু এটা এখানে ছিল, এবার মহাকর্ষ বল এখন এদিকেই কাজ করতেছে। এবার বস্তুকে তুমি বিপরীতে সরাও নাই, বস্তুকে এখান থেকে এখানে নিয়ে আসছো, তাহলে এখন সরণটা কোন দিকে ঘটাইছো? এই যে এক্স সরণটা মহাকর্ষ বলের দিকে ঘটাইছো না? তাহলে এখানে কৃত কাজটা কি আসবে? পজিটিভ আসবে। আর এই ক্ষেত্রে কৃত কাজটা কি আসবে? নেগেটিভ আসবে। তাহলে এটা একটু মনে রাখতে হবে, মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ এবং মহাকর্ষ বলের পক্ষের কৃত কাজের মধ্যে সূত্র সেম, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন আসবে। অর্থাৎ মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলে কাজের মানটা ঋণাত্মক আসবে, মাইনাসে আসবে, কারণ বল এবং সরণ বিপরীতে অবস্থান করে। আর মহাকর্ষ বলের পক্ষে বা মহাকর্ষ বল দ্বারা যদি আমরা কাজ করি, তাহলে অবশ্যই কৃত কাজের মানটা কি আসবে? পজিটিভ আসবে। অর্থাৎ মনে করো তুমি এই সূত্র বসে একটা মান বের করছো, এখন তুমি বুঝতেছো না যেটা কি মহাকর্ষ বল দ্বারা কাজ হয়েছে না মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয়েছে, তুমি এটা বুঝতে পারতেছো না। তখন তুমি প্লাস মাইনাস দেখে বুঝতে পারবা। যদি ভ্যালু পজিটিভ আসে তাহলে অবশ্যই মহাকর্ষ বল দ্বারা কাজ হয়েছে, আর যদি ভ্যালু নেগেটিভ হয় তাহলে অবশ্যই মহাকর্ষ বলের বিরুদ্ধে কি হয়েছে? কাজ হয়েছে, ওইখানে সরণটা বিপরীত। এটা একটা হইতে পারে। আরেকভাবে তুমি বুঝতে পারো, সেটা হচ্ছে দূরত্ব দিয়ে। আচ্ছা, এখানে একটু এটা R1 না, সরি এটা R2 হবে, আপার লিমিট তো R2, R1 বসায় রাখছিলাম। দূরত্বের মানগুলো দিয়েও তুমি বুঝতে পারবা। দেখো, যদি R2টা বড় হয়, R1টা ছোট হয়। R1 R2 কি ছিল? R1 হচ্ছে আদি অবস্থান, R1 হচ্ছে কি ওই বস্তুটার আদি অবস্থান, আগে কোথায় ছিল। আর R2 হচ্ছে তুমি কোথায় নিয়ে গেছো। যেমন এখান থেকে এতটুকু দূরত্ব, এটা হলো R1, এই যে এটা R1, এটা আগে যেখানে ছিল এটা। এখান থেকে এখন তুমি তাকে কোথায়? এখানে নিয়ে আসছো, তো এই পুরা দূরত্বটা হবে কি? এটা হবে R2। এই যে এখান থেকে তুমি দূরে সরাইছো, এটা হলো R2। তাহলে R2 এর মান যদি বড় হয় R1 এর তুলনায়, তাহলে কৃত কাজ, যদি এখানে লিখে রাখো, যদি R2 R1 এর চেয়ে বড় হয় তাহলে কৃত কাজ নেগেটিভ। কৃত কাজ কি আসবে? নেগেটিভ আসবে। আর নেগেটিভ মানে মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয়েছে। তাহলে এটা হলো, যদি কাজ নেগেটিভ হয় তাহলে মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয়েছে, মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। এটা এটা হচ্ছে প্রথম বিষয়। আর যদি উল্টা হয়, R1টা বড় R2টা ছোট, তাহলে ডাব্লিউ কি আসবে? পজিটিভ আসবে। ডাব্লিউ কি আসবে? পজিটিভ আসবে। তাহলে পজিটিভ হইলে আমরা বুঝবো এটা মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। এটা কি বল দ্বারা? মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ।
তাহলে তুমি চিহ্নটা ম্যাথ করার পর তোমার প্লাস আসতেছে ভ্যালুটা নাকি মাইনাস আসতেছে এটা দেখেও তুমি মহাকর্ষ বল দ্বারা নাকি মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয়েছে এটা জানতে পারবা। আদার তুমি দূরত্বটা দেখলেও বুঝতে পারবা। দূরত্বর জন্য তো তোমার ম্যাথ করাও লাগবে না, তুমি তো দূরত্বটা দেখবা কত থেকে কততে সরাচ্ছে, এটা উদ্দীপকে বলা থাকবে। তো তুমি R1 R2 ভ্যালু চেক করার মাধ্যমে বলতে পারবা যে এখানে মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ হবে নাকি মহাকর্ষ বলের পক্ষে কাজ হবে। বুঝাইতে পারছি? এই ছিল আমাদের মহাকর্ষীয় বল দ্বারা কৃতকাজের সূত্র। তাহলে আমরা এখানে মূলত একই সাথে দুইটা জিনিসই পড়ে ফেলছি। মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ করতে বললেও কেমনে বের করব, মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ বললেও কেমনে বের করব। দুইটার জন্যই সেম ফর্মুলা, তবে দুইটার ক্ষেত্রে অ্যান্সারের চিহ্নটা পরিবর্তন হবে, একটাতে প্লাস আসবে একটাতে মাইনাস। প্লাস থাকলে মহাকর্ষ বলের পক্ষে কাজ, আর মাইনাস থাকলে মহাকর্ষ বলের বিপক্ষে কাজ, কারণ সরণটা বিপরীত হয়ে যায়, বলের বিপরীতে থাকে। আশা করি বুঝতে পারছি। তাহলে আজকের লেকচারের সার সংক্ষেপ বা মূল সারমর্ম হচ্ছে দুইটা টপিক, স্প্রিং বল দ্বারা কৃত কাজ এবং মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। তাহলে এই টপিক এবং এর আগে দুই লেকচারে যা যা পড়ছি এই তিনোটার সম্মিলিত লেকচারটা তোমরা একটু করে যারা করছো একটু রিভিশন করবা ভালো করে বেসিকগুলা। আগামী লেকচারে আমরা শুধু ম্যাথ করব। আগামী লেকচারটা একটু লং হবে এবং ওখানে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে। তবে অনুরোধ থাকবে আগামী লেকচারটা যারা করবা, চ্যাপ্টার লেকচার 4 তিনটা লেকচারের বেসিকগুলো ভালো করে একটু পড়াশোনা করবা, নোট করবা, আদারওয়াইজ তোমরা ম্যাথে গিয়ে প্রবলেম ফেস করবা। কথা বুঝতে পারছি? আজকের লেকচার তাহলে এটুকুই থাকবে। সবাই টপিকগুলো একটু ভালো করে নোট করে রিভিশন করবা। আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম।